ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা আবার বেশ কিছুদিন পরে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি প্রিসাইসলি ক্লাস 12 স্টুডেন্টসদের জন্য। এতদিন পর্যন্ত আমরা যে গল্প কবিতাগুলো করে এসেছি তার মধ্যে হয়ে গেছে যেগুলো সেগুলো হচ্ছে দ্য আইজাইভেট একটা গল্প, আর দুটো কবিতা, অন কিলিং আ ট্রি আর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তো আজকের তো যে টেক্সট আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি সেই টেক্সটের নামটা হচ্ছে স্ট্রং রুটস। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, আমি যে কথাটা বললাম আমাদের হয়ে গেছে কথাটার মানেটা হচ্ছে আমাদের এখানে ভিডিও আপলোড করা হয়ে গেছে, অর্থাৎ আমি অলরেডি টেক্সটটাকে ডিসকাস করে ফেলেছি। এখন সেই টেক্সটগুলোকে বাড়িতে পড়া, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন্স, শর্ট আনসার্স টাইপ কোয়েশ্চেন্স বাড়িতে প্র্যাকটিস করা, এটা কাজ কিন্তু তোমাদের কার কতদূর হয়েছে আমি সেটা জানি না। তো সেই কাজটাকে কন্টিনিউ করতে থাকবে, যেহেতু আমাদের পড়ার থেমে থাকতে পারবে না। তো সেই কারণের জন্য আমরা পরপর গল্প কবিতাগুলোকে আলোচনা করতে যাচ্ছি। যার যখন সুবিধা মনে হবে বা যার যখন পূর্ব আলোচিত টেক্সটগুলোকে পড়া হয়ে যাবে, তারপরে নেক্সট টেক্সটগুলোকে পড়তে যাবে, যাতে তোমাদের কাছে মেটেরিয়াল থাকে পড়ার মতন। তোমাদের পড়া হয়ে গেলে পরে যাতে মেটেরিয়াল শেষ না হয়ে যায়, সেই উদ্দেশ্য নিয়েই আমরা টেক্সটগুলোকে করতে যাচ্ছি। তো আজকের টেক্সটের নাম স্ট্রং রুটস। অ্যাজ ইউজুয়াল টাইটেলটার মধ্যে থেকে আমরা কি অনুমান করতে পারি, কি কল্পনা করতে পারি টাইটেলটা থেকে? স্ট্রং রুটস। মনে রাখবে, আমরা ক্লাস 12-এ পড়ি, আর 12-এর যে টেক্সটগুলো আছে প্রথম দিনের বা পরের দিনের টেক্সটগুলোর মতনই আলোচনার মধ্যে আবারও বলে দিচ্ছি যে এই টেক্সটগুলোর মধ্যে অবশ্যই ফিলোসফিক্যাল থটস থাকবে, দর্শন নিয়ে কথা বলা থাকবে। তো এই দর্শন তত্ত্বের উপর ভিত্তি করেও তোমাকে অনেক ক্ষেত্রেই টাইটেলগুলোর মানেগুলোকে কল্পনা করতে হবে বা অনুমান করতে হবে। তো লিটারাল মিনিং, দর্শন তত্ত্বের উপর ডিপেন্ড করে মিনিং, বা তার ইনার মিনিং দিয়ে ইনার মিনিং কিছু থাকতে পারে কি না সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, সেই কাজটাও করতে হবে। তো স্ট্রং রুটস এই কথাটার মধ্যে দিয়ে আমরা কি অনুমান করতে পারি গল্পটা কি বিষয় হতে যাচ্ছে। লিটারালি মানে ডিকশনারি মিনিং যদি খুঁজতে যাই, তাহলে স্ট্রং কথাটার মানে অর্থাৎ শক্তিশালী, আর রুটস অর্থাৎ শিকড়, গাছের শিকড়। তো লিটারাল মিনিং থেকে আমরা অনুমান করতে পারি যে গল্পটা বা এই টেক্সটটা যেটাই বলি না কেন সেটা হয়তো কোনো একটা গাছের সম্পর্কে হতে যাচ্ছে, যার রুটটা, তার যার শেকড়গুলো খুব শক্তিশালী। আমরা জানি গাছ পৃথিবীতে দাঁড়িয়ে থাকে তার শেকড়ের শক্তির উপর ডিপেন্ড করে। যে গাছের শেকড় যত মজবুত, যতটা গভীর পর্যন্ত পৃথিবীর যেতে পারে, সেই গাছ তত বেশি মাত্রায় দাঁড়িয়ে থাকতে পারবে, বেশি দিন ধরে বেঁচে থাকতে পারবে এই পৃথিবীর বুকে। এর কোনো লিটারাল মিনিংয়ের উপর ডিপেন্ড করে আমাদের টেক্সট সম্পর্কে যদি আমি অনুমান করতে যাই, তাহলে পরে মনে হতে পারে যে এটা নিশ্চয়ই কোনো এমন একটা গাছের কথা বলতে যাচ্ছে যে গাছটা বা গাছটার রুটসগুলো যথেষ্ট শক্তিশালী, এরকম কোনো একটা গাছের কথা। আর যদি এর ইনার মিনিংয়ের দিকে যাই, মানে আরেকটু ডিপ লেভেল নিয়ে চিন্তা করতে যাই, একটু গভীরতায় প্রবেশ করি, যে কথাটার মধ্যে দিয়ে লেখক বা লেখিকা অন্য কোনো কিছুকে বোঝানোর চেষ্টা করেছেন নাকি করেননি, তাহলে চিন্তা করে দেখো যে এটা তোমরা সহজেই বুঝতে পারবে যে আমরা যারা বেঁচে আছি পৃথিবীতে, মানুষ বলি, প্রাণী বলি, চাই অন্য কোনো উদ্ভিদ শ্রেণীর প্রাণীরাই বলি না কেন, তাদের ক্ষেত্রে রুটস অর্থাৎ শেকড়, সেই জিনিসটা যার যত শক্তিশালী তার তত দিন স্থায়িত্ব এই পৃথিবীতে লক্ষ্য করা যায়। এবার রুটস কথাটাকে আমরা সরাসরি গাছের সাথে সম্পর্কিত করলেও মানুষ বা প্রাণীর ক্ষেত্রে আমরা কিন্তু রুটস দেখতে পাই না। আমাদের শরীরের কোনো অঙ্গ মাটির সঙ্গে ভেতরে আঁকড়ে ধরে থাকে না, মাটিটাকে আঁকড়ে ধরে থাকে না। তাহলে এই ক্ষেত্রে আমি যদি গাছের সম্পর্কে আলোচনা না করে যদি জন্তু জানোয়ার বা মানুষের সঙ্গে এর তুলনা আনার চেষ্টা করি, তাহলে পরে সেই ক্ষেত্রে রুটস বলতে আমাদের কোন ধারণাটাকে সামনে নিয়ে আসে? সেই ধারণাটা হচ্ছে বেস। একটা গাছের রুট যেরকম গাছের বেসটাকে, তার প্ল্যাটফর্মটাকে তৈরি করে, যেটার উপরে সে কী করে দাঁড়িয়ে থাকে। একটা বাড়ির রুট সেটা মাটির নিচে যতটা বেশি মাত্রায় গভীরতা পর্যন্ত প্রবেশ করবে, তত বেশি মাত্রায় বাড়িটার মজবুত হওয়ার লক্ষণ লক্ষ্য করা যাবে। তো অর্থাৎ রুটস বলতে শুধুমাত্র যে শেকড়কে বোঝানো হবে তা নয়, তার সাথে সাথে রুটস বলতে এখানে বাস্তব জীবনে
হয়তো বেস বা ভিতকেও কী করা হচ্ছে, চিহ্নিত করা হচ্ছে। তো আক্ষরিক অর্থে রুটসের সঙ্গে গাছের শুধুমাত্র সম্পর্ক থাকলেও অন্তর্নিহিত অর্থের দিক দিয়ে বেসের সঙ্গে, রুটস অর্থাৎ বেসের সঙ্গে মানুষ, জন্তু জানোয়ার বা যে কোনো অপ্রাকৃতিক বস্তুর আমরা কিন্তু তুলনা টেনে আনতে পারি, যেখানে রুটস অর্থাৎ বেস অর্থাৎ ভিত। তাহলে একটা মানুষের ভিত যদি স্ট্রং হয় তো অটোমেটিক্যালি সেই মানুষটা বা একটা জন্তুটা বা সেই প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বস্তুটা এই পৃথিবীর বুকে বহুদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, এরকম একটা ধারণাও হয়তো আমাদের এই গল্পগুলোর থেকে বা গল্পটার থেকে লেখক সামনে নিয়ে আসার চেষ্টা করছেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন, যদি পৃথিবীতে সুনাম অর্জন করতে চাও, উন্নতি অর্জন করতে চাও, খ্যাতি অর্জন করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার চাকচিক্য কতটা সেটার উপরে গুরুত্ব না দিয়ে, তোমার অ্যাপিয়ারেন্স কতটা সুন্দর তার উপর বেশি গুরুত্ব না দিয়ে, তার চাইতে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার তোমার বেসের উপরে, তোমার ভিতের উপরে। যে ভিতটার উপর দাঁড়িয়ে থাকলে পরে অটোমেটিক্যালি তোমার চাকচিক্য এবং বাহ্যিক সৌন্দর্য ফুটে উঠতে শুরু করে। এবং এই সংক্রান্ত কোনো একটা বিষয়কে নিয়ে লেখক সম্ভবত আমাদের কাছে কিছু একটা ঘটনার বর্ণনা তুলে ধরতে যাচ্ছেন। তিনি বোঝাচ্ছেন, যদি নিজেকে তৈরি করতে হয় তাহলে আগে বেসকে তৈরি করো। ঠিক যেরকম আমি আমার স্টুডেন্টসদেরকে জানাই বা তোমাদেরকে জানাই যে আমাদের যদি ইংরেজি শিখতে হয় তাহলে ইংরেজিতে নাম্বার পাওয়াটাকে বেশি গুরুত্ব না দিয়ে ইংরেজিতে বাক্য গঠন করা শেখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর যে কারণের জন্য দেখবে আমার ভিডিওগুলোতে আমরা এখন পর্যন্ত গ্রামার পোর্শনের যেটুকু আলোচনা করেছি, সেইটুকু সামান্য আলোচনা যে করছি, সেই গ্রামার পোর্শনের আলোচনায় কিন্তু আমরা খুব বেশি টার্মিনোলজি ইউজ করিনি। টার্মিনোলজি অর্থাৎ বিশেষ টার্মস, ইংলিশের গ্রামারের মধ্যে যে বিশেষ বিশেষ টার্মসগুলো আছে, সেই টার্মিনোলজি আমি খুব বেশি ইউজ করিনি। কারণ টার্মিনোলজি ইজ জাস্ট আ নেম, একটা নাম মাত্র। যদি তোমার এরকম ঘটনা ঘটে যে তুমি নামগুলো সব কটার চেনো, নামগুলো সব কটা তোমার জানা আছে, মুখস্থ করা আছে, বানান তোমার তৈরি করা আছে, কিন্তু ওই জিনিসটা বলতে কি বোঝায় সেটাই আমার জানা নেই, তাহলে সেই ক্ষেত্রে তোমার সেই নামটা জেনে কোনো উপকার হবে না। বরঞ্চ নাম তোমার জানা নাও থাকতে পারে, কিন্তু সেই জাতীয় কোনো একটা সেন্টেন্সকে দেখে সেটা কী জিনিস সেটা তুমি যদি বুঝে ফেলতে পারো, তাহলে অটোমেটিক্যালি তোমার সেন্টেন্স কনস্ট্রাকশনে তোমার বিশাল বড় সুবিধা হতে যাচ্ছে। অর্থাৎ ইংরেজি বাক্য গঠন করতে গিয়ে তোমার এতটুকু অসুবিধা হবে না। আর সেই কারণের জন্য আমরা যা কিছু গ্রামাটিক্যাল প্র্যাকটিস করি বা আমরা যা কিছু গ্রামাটিক্যাল আলোচনা করি, তার টোটালটাই ডিপেন্ড করে তার প্র্যাকটিক্যাল ইউজের উপরে। আমি অন্তত মনে করি তাই। যেমন আমি কোনো একটা জায়গায় গেলাম, সেই জায়গাটা গিয়ে কোনো একটা জায়গার পাড়ার নামগুলো সবকটা আমি মুখস্থ করে ফেললাম। বইয়ের মধ্যে আমাকে লিস্ট আকারে দেওয়া আছে প্রত্যেকটা পাড়ার নাম কী কী, এই এলাকায় 10টা পাড়া আছে, এই পাড়াগুলো এইটা এটা 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 ফাইন, মুখস্থ করে ফেললাম। কিন্তু আমি যদি এবার ওই জায়গার নামটা শুধু মুখস্থই করে রাখি, তাহলে ওই জায়গায় গিয়ে কোনো একটা পাড়াতে গিয়ে আমি কিন্তু বলে উঠতে পারবো না এই পাড়ার নামটা কী, বা অমুক লোকটার বাড়ি কোন জায়গায়, কোন পাড়াতে বা কোন জায়গাতে, খালি পাড়ার নাম যদি মুখস্থ করা থাকে। ওয়্যার অ্যাজ আমি ওই পাড়ার নাম মুখস্থই করলাম না, আমি প্র্যাকটিক্যালি ওই জায়গাটাতে চলে গেলাম। বই পড়িনি আমি, ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাতে চলে যাওয়ার পরে আমি এক এক লোকের বাড়িতে গিয়ে গিয়ে জানতে শুরু করলাম যে এই জায়গাটায় অমুকের বাড়ি, এই জায়গাটায় তমুকের বাড়ি, এই জায়গাটায় তমুকের বাড়ি, এর বাড়ির পাশে ওই ব্যক্তি থাকে, ওই ব্যক্তির বাড়ির পাশে ওই ব্যক্তি থাকে। এবার কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি অমুক জায়গায় গিয়েছো, আমি বলবো হ্যাঁ গিয়েছি। সেই জায়গাটাকে চেনো, আমি বললাম হ্যাঁ চিনি। আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো ওই জায়গাটার অমুক নির্দিষ্ট একটা জায়গার পাশের যে পাড়াটা আছে সেই পাড়াটার নাম কি, আমি হয়তো বলতে পারবো না, কিন্তু কে বলতে পারবে? যার মুখস্থ করা আছে পাড়ার নামগুলো, সে বলতে পারবে। কিন্তু এর পরের যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তির নাম বলে আমাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা ওই ব্যক্তির পাশের বাড়ির লোকটার নাম কি? সেই উত্তরটা পাড়ার নাম না জানা থাকা ছেলেটা বা মেয়েটা বলতে পারলেও শুধুমাত্র পাড়ার নামগুলো মুখস্থ করে রাখার ছেলেটা বা মেয়েটা কিন্তু বলে উঠতে পারবে না। তাহলে কোনটা বেশি ইম্পর্টেন্ট আমাদের বাস্তব জীবনে? খালি জায়গাটার সম্পর্কে জানার মানে পাড়াগুলোর নাম জেনে নাও, নাকি ওই জায়গাটাতে কারা কারা থাকে, কে কি করে, তার বাড়ির পাশে কার বাড়ির পাশে কে থাকে, এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা? ঠিক সেম আমরা যখন ইংলিশ পড়তেছি বা আমরা একটা ল্যাঙ্গুয়েজ পড়তেছি, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট? পারফেক্ট গ্রামার রুলটা কী সেটা কি মুখস্থের মতন করে জেনে নেওয়া,
নাকি সেই গ্রামারের রুলটা কিভাবে কোনো একটা জায়গাতে প্রয়োগ করতে হয় সেটাকে জেনে নেওয়া। তো পরবর্তীতেও আমরা যখন গ্রামার নিয়ে আলোচনা করব তখনও দেখবে একদম রুট লেভেল থেকে, এখন এই মুহূর্তে আমি শুধুমাত্র সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেন না যাদের স্কুল হওয়া পর্যন্ত যতটুকু খানিকটা এগিয়েছিল তারপরের থেকে আমি আগানোর চেষ্টা করতেছি। পরবর্তীতে যখন বেসিক থেকে শুরু করব তখনও দেখবে আমার যে আলোচনাগুলো থাকবে সেই আলোচনাগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল ব্যবহারটাই বেশি থাকবে। তো সেরকম প্র্যাকটিক্যালি কোনো একটা জিনিসকে বোঝাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলেই শুধুমাত্র তোমার বেস, তোমার ভিতটা স্ট্রং হবে। আর যদি তোমার ভিত একবার স্ট্রং হয়ে যায় তো অটোমেটিক্যালি তোমার পক্ষে বাস্তব জীবনে কোনো কাজ করাটাকে খুব একটা কঠিন বলে মনে হবে। পৃথিবীতে আসলে কোনো কাজই কঠিন না। মানুষের কঠিন লাগে কেন? কারণ সে জানে না কিভাবে কাজটা করতে হয়, সেই কারণের জন্য তার কঠিন লাগে। একদম উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের মধ্যে অনেকেরই, কারোর ইংরেজি ভালো লাগে, কারোর বাংলা ভালো লাগে, কারোর ইতিহাস ভালো লাগে, কারোর ভূগোল ভালো লাগে, কারোর বা অঙ্ক ভালো লাগে, কারোর বা ফিজিক্যাল সায়েন্স ভালো লাগে, বা কারোর লাইফ সায়েন্স ভালো লাগে। কেন হয়? যার যেটা ভালো লাগে সেই সাবজেক্টটা বাদ দিয়ে অন্য একটা বা দুটো সাবজেক্ট এমন থাকেই, বা অনেক সময় থাকে, যে সাবজেক্টটাকে তার মাথায় ঢোকে না, সে বুঝেই উঠতে পারে না। এরকম কেন হয়? তার হওয়ারটা কারণটাই একটা, যে সাবজেক্টটাকে আমার ভালো লাগে, আর তার মানেটা হচ্ছে তার সেই সাবজেক্টে সেই ছেলেটার বা মেয়েটার বেসটা স্ট্রং। তো স্বাভাবিকভাবে সে বোঝে, আর বুঝতে পারলে পরেই তার ভালো লাগে, আর ভালো লাগলেই সেই কাজটা কী হয়ে যায়, সোজা হয়ে যায়। তো সেরকমই জাতীয় কোনো একটা বিষয় নিয়ে, ধারণা নিয়ে হয়তো লেখক আমাদেরকে বোঝাতে চাইছেন যে স্ট্রং রুটস বলতে কী বোঝায়, শক্ত ভিত বলতে কী বোঝায়। এবার সেই স্ট্রং রুটসের মাধ্যমে তুমি তুলনাটা গাছের সঙ্গেও টেনে আনতে পারো, বা একটা মানুষের সঙ্গেও টেনে আনতে পারো, বা একটা জন্তু জানোয়ারের সঙ্গেও টেনে আনতে পারো। তাহলে আমাদের বিচার্য বিষয় এই গল্পটা পড়াকালীন, যে আমাদের ফার্স্ট বিচার্য বিষয় হচ্ছে স্ট্রং রুটস নামটা এর সঙ্গে খাপ খাচ্ছে কিনা। খাপ খাবে যদি সেটা কোনো একটা গাছের শক্তিশালী রুটস নিয়ে আলোচনা করে থাকে, অথবা যদি এই গল্পটা কোনো একটা বস্তু, প্রাণী, মানুষ ইত্যাদির ভিতকে নিয়ে, শক্তিশালী ভিত বলতে কী বোঝায় তাকে নিয়ে আলোচনা করে থাকে। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে নিয়ে আলোচনা করলে পরেই গল্পটার টাইটেলের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট বলে ভাবে ম্যাচ করে গেছে আমরা বলতে পারব। তো আমাদের মূল আলোচনার বিষয় ফার্স্ট আলোচনার বিষয় সেটা হচ্ছে এই টাইটেলের সঙ্গে এই গল্পটা ম্যাচ করছে কিনা আমরা দেখব। আর তার সাথে সাথে যদি দেখি যে এই বেসটা স্ট্রং হলে পারি মানুষ উন্নতি করতে পারে, বা স্ট্রং বেস বলতে কি বোঝায় সেটা নিয়ে কি গল্পের মধ্যে আলোচনা করা হয়েছে, তাহলে পরে আমাদের বুঝতে হবে বা দেখতে হবে কোন কোন বিষয়গুলোকে লেখক এখানে ভিত শক্তিশালী করার জন্য ব্যবহার করেছেন, বা বলতে চেয়েছেন যে এই জিনিসগুলো একটা মানুষের জীবনে থাকলে পরে সেই জিনিসগুলো দিয়ে ওই মানুষটার জীবনের ভিতটা কী হয়ে যায়, স্ট্রং হয়ে যায়। তো সেরকমই একটা গল্প, জানি না কী নিয়ে আলোচনা হতে যাচ্ছে, আমাদের সামনে লেখক এপিজে আব্দুল কালাম তুলে ধরতে যাচ্ছেন। আমরা এপিজে আব্দুল কালামকে সবাই চিনি, মোরাললেস আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিখ্যাত একজন সায়েন্টিস্ট, ভারতবর্ষের সায়েন্স ম্যান, মিসাইল ম্যান বলে পরিচিতি আমাদের এই ব্যক্তিত্ব। তার সম্পূর্ণ নাম আবুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। 1931 সালে জন্ম, 2015 সালে মৃত্যু। এই রিসেন্ট কয়েক বছর আগে তিনি কোনো এক ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন, এবং তারপরেই সেখানেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থাতে তার মৃত্যু ঘটে। বিশাল বড় একটা ভয়েড তৈরি হয়। সম্ভবত সেই ভয়েডটাকে পূরণ করাটা তড়িঘড়ি নিয়ার ফিউচারে খুব একটা সহজ কাজ হবে না ভারতবর্ষের পক্ষে। এনিওয়েজ, আমরা চলে আসছি আমাদের মূল টেক্সটের বিষয়। তো সেই এপিজে আব্দুল কালাম ওয়াজ ওয়ান অফ দ্য পাইনিয়ার্স অফ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডিয়া। ভারতবর্ষের এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে একজন অগ্রণী ভূমিকা গ্রহণকারী ব্যক্তিত্ব ছিলেন এপিজে আব্দুল কালাম। পায়োনিয়ার্স অগ্রণী ভূমিকা যে গ্রহণ করেন যে সমস্ত ব্যক্তিরা, তাদেরকে বলা হয় পায়োনিয়ার। কোন বিষয়? এরোস্পেস স্পেসের মহাকাশ বিজ্ঞান, তাকেই বলা হয় এরোস্পেস ইঞ্জিনিয়ারিং।
অর্থাৎ তিনি মহাকাশকে নিয়ে আলোচনা করেন না, মহাকাশকে নিয়ে পড়াশোনা করেননি, বা মহাকাশকে নিয়ে তিনি কোনো কাজও করেননি। তিনি কী নিয়ে কাজ করেছেন? ওই মহাকাশে যদি আমাকে কোনো যন্ত্রকে পাঠাতে হয়, যদি কোনো যন্ত্রকে পৌঁছতে হয়, যদি কোনো মানুষকে যন্ত্রের মাধ্যমে পৌঁছাতে হয়, সেই যন্ত্রটাকে তিনি কীভাবে তৈরি করবেন, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং। তিনি এরোস্পেস এমন যন্ত্র আবিষ্কার বা নিয়ে পড়াশোনা করেছিলেন, যন্ত্র তৈরি করাকে নিয়ে পড়াশোনা করেছিলেন, যেটাকে স্পেসে পরিচালনা করা হয়। এরকম একটা বিষয় নিয়ে পড়াশোনা করে তিনি ভারতবর্ষের পড়াশোনা করার ক্ষেত্রে তিনি ভারতবর্ষের অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন ভারতবর্ষের মধ্যে থেকে। ফর আ মেজর পার্ট অফ হিজ লাইফ হি ওয়ার্কড অ্যাজ আ সায়েন্টিস্ট ইন ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামস। তার জীবনের অধিকাংশ সময়, বেশ খানিকটা সময়, অধিকাংশ সময় বলা উচিত না, মেজর পার্ট, বেশ খানিকটা সময় তিনি ভারতবর্ষের ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামগুলোর জন্য প্রচুর সময় দিয়েছেন, প্রচুর কাজ করেছেন। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস আর ইন্ডিয়া 2020। তার বিখ্যাত কিছু বই যার নাম ইন্ডিয়া 2020। এখন পড়লে পরে দেখতে হবে এপিজে আব্দুল কালামের চিন্তাভাবনার সাথে আজকের ইন্ডিয়ার চিন্তাভাবনার কতটা মিল আছে, আজকের ইন্ডিয়ার পরিস্থিতির কতটা মিল আছে। যদি পড়ো তাহলে হয়তো খুঁজে পাওয়া যাবে। ইগনাইটেড মাইন্ডস, ইগনাইটেড মানে যেটাতে ইগনিশন করা হয়েছে, অর্থাৎ আলোকিত করা হয়েছে, প্রজ্বলিত করা হয়েছে, যে মনগুলোকে জ্বালিয়ে তোলা হয়েছে। উইংস অফ ফায়ার তার বিখ্যাত কয়েকটা লেখার নাম, মনে রাখতে পারলে ভালো। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2002 to 2007। এই 5 বছর এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের রাষ্ট্রপতি রূপে আসীন ছিলেন, তিনি সেই দায়িত্বটাকেও সামলেছেন। তো এই ছিল এপিজে আব্দুল কালামের সম্পর্কে কথা, যার সম্পর্কে যে কথাগুলো বলা হলো সেটা সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। এর মধ্যে থেকে একটা বিষয় নিয়ে বলে রাখি যে এই যে গল্পের নামগুলো বলা হয়েছে, যে বইগুলো দিয়ে তিনি লিখেছেন, তার মধ্যে উইংস অফ ফায়ার এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি, তার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে লেখা বিখ্যাত একটা বই। উইংস অফ ফায়ার, আগুনের ডানা, মানে বোঝাই যাচ্ছে তাগিদটা কতটা বেশি, উড়ে চলার, উড়তে পারার যে তাগিদ, চাহিদা, সেটা সম্পর্কেই তিনি বর্ণনা করছেন এই সেই বইয়ের মধ্যে। তার ব্যক্তিগত জীবন ছোটোবেলার থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত, একটা পর্যায় পর্যন্ত। তো সেরকমই সেই ব্যক্তি আমাদের এই গল্পের মূল লেখক। তো স্ট্রং রুটস, আমাদের যে গল্পটা, এই স্ট্রং রুটস, এই গল্পটা ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। প্রথম লাইনই বলে দিচ্ছে যে স্ট্রং রুট, আমাদের এই গল্পটা এপিজে আব্দুল কালামের লেখা, তার যে বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, তার নিজের জীবনী সম্পর্কে লেখা যে বইটা উইংস অফ ফায়ার যার নাম, সেই বইটার থেকে উদ্ধৃত একটা অংশ, এক্সট্র্যাক্ট মানে কি, ঠিক যেরকমভাবে এপিজে আব্দুল কালাম লিখেছিলেন ঠিক সেরকমভাবেই ওই লেখাটা আমাদের সামনে কি করা হয়েছে, তুলে ধরা হয়েছে। হি টক্স অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। ইন দিস এক্সট্র্যাক্ট হি টক্স অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। এই উইংস অফ ফায়ারের মধ্যে লেখক তার ব্যক্তিগত জীবনের ছোট্টবেলার থেকে লেখাটাকে তিনি শুরু করেছিলেন, একদম ছোটোবেলার সময় থেকে, যতটা তার মনে আছে সেখান থেকে। আর আমাদের এই বইটাও বা আমাদের এই টেক্সটটাও সেই ছোটোবেলার বর্ণনাটাই আমাদের সামনে তুলে ধরছে, অর্থাৎ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ উইংস অফ ফায়ার, ফার্স্ট চ্যাপ্টার দ্য চাইল্ডহুড অফ এপিজে আব্দুল কালাম। দ্য পিস প্রেজেন্টস আ ডিলাইটফুল স্কেচ অফ দ্য অথার্স আর্লি লাইফ। এই যে পিসটা, এই যে টেক্সটটা, এটা উপস্থাপন করে, প্রেজেন্ট করে ডিলাইটফুল স্কেচ, একটা খুব আনন্দমুখ, খুব মজাদার, খুব অসাধারণ একটা স্কেচ, একটা আউটলাইন প্রকাশ করছে অফ দ্য অথার্স আর্লি লাইফ, তার লেখকের প্রথম জীবনের, একদম প্রাথমিক জীবনের সম্পর্কে। অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ। আর তার সাথে সাথে তার যে স্পিরিটের যে গ্রোথ, সেই গ্রোথটা, তার আধ্যাত্মিক যে বড় হয়ে ওঠা, আধ্যাত্মিকভাবে যে বড় হয়ে ওঠা, তার স্পিরিট, তার আত্মার যে বড় হয়ে ওঠা, নানান বিষয়কে বুঝে জেনে, অভিজ্ঞতার মধ্যে দিয়ে, শোনার মধ্যে দিয়ে সেই বেড়ে ওঠাটাকে তিনি এই গল্পের এই অংশটার মধ্যে কী করেছেন, তুলে ধরেছেন। তাহলে মোট কথা, আমরা যে গল্পটা পড়তে যাচ্ছি সেটা কোনো গাছ সংক্রান্ত নয়, প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি এটা কার সম্পর্কে, এপিজে আব্দুল কালামের নিজের জীবন সম্পর্কে। তো স্বাভাবিকভাবেই স্ট্রং রুটস বলতে কোনো গাছের শেকড়কে বলছেন না, গাছ অবশ্যই, গাছটাকে এপিজে আব্দুল কালাম নিজেই গাছ, মহিরও একটা, তার যে রুটস কীভাবে স্ট্রং হলো সম্ভবত এই টেক্সটের মধ্যে আমাদের কাছে লেখক সেটাই কি করতে যাচ্ছেন, তুলে ধরতে চাইছেন। তো কীভাবে এই রুটসটা স্ট্রং হলো, কোন ধারণাগুলোকে তিনি স্ট্রং রুটসের মধ্যে রাখছেন, ইত্যাদি ইত্যাদি নিয়েই আমাদের এই গল্প। তো সুতরাং স্ট্রং রুটসের ইনার মিনিংটাই আমাদের গল্পের মূল বিষয়বস্তুকে রিফ্লেক্ট করছে। তো স্বাভাবিকভাবে বলাই যায়, বা দেখব বলা যায় কিনা,
স্ট্রং রুটস যথেষ্ট অ্যাপ্ট একটা টাইটেল। আমার বাবা আমাকে ছোটোবেলাতে অনেক ছোট ছোট গল্প বলতেন, অতি সাধারণ, ভেরি সিম্পল, সহজ সরল ভাষায় আমাকে খুব গল্প বলতেন। ঠিক এই গল্পের মধ্যে দেখতে পাবো এপিজে আব্দুল কালামের বাবাও তাকে গল্প পড়তেন। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষের জীবনে একটা বিশেষ জায়গা করে আছে, তার নীতি, তার প্রিন্সিপালস, তার চিন্তা পদ্ধতিকে তৈরি করার জন্য তার বাবা বা মা। তো সেরকমই যে গল্পগুলো বলা হয় আমাদেরকে ছোটোবেলাতে, সেই গল্পগুলোর মধ্যে থেকে কিছু শিক্ষা নেওয়ার যদি ক্ষমতা আমাদের থাকে, আমাদের যদি শিক্ষাটা নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে সেই শিক্ষাটাকে নিয়েই আমরা কিন্তু ধীরে 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 আমাদের কী তৈরি করি, প্রিন্সিপালগুলোকে তৈরি করি। লেখক সেই প্রিন্সিপালগুলোকে, সেই নীতিগুলোকে, সেই শিক্ষাগুলোকেই সম্ভবত তার জীবনের স্ট্রং রুটস বলে আমাদের সামনে তুলে ধরবে। কারণ সেই ভিতটার উপর দাঁড়িয়েই আমরা কিন্তু পরবর্তী জীবনে আমাদের নানান রকমের ডিসিশনস, নানান রকমের চিন্তা পদ্ধতি বা চিন্তাকে কন্ট্রোল করার মতন একটা জায়গায় পৌঁছাই। গল্পটা পড়ি। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. আমি রামেশ্বরম নামক একটা ছোট্ট আইল্যান্ড টাউনে, যার চারিদিকে জল দ্বারা পরিবেষ্টিত, এরকম একটা আইল্যান্ড টাউনে, ভারতবর্ষের সাউথ ইন্ডিয়া চলে যাও, মাদ্রাস স্টেটের চেন্নাইতে, সেখানে গেলে পরে রামেশ্বরম বলে একটা জায়গা পাবে, যেখানে যে জায়গাটার একটা বিশেষত্ব হচ্ছে চারিদিক দিয়ে নানান দিক দিয়ে জল দ্বারা পরিবেষ্টিত। এরকমই একটা আইল্যান্ড টাউন যাকে বলা হয় এই রামেশ্বরমের একটা তামিল ফ্যামিলিতে, যেটা নাকি ছিল মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত তামিল ফ্যামিলিতে এপিজে আব্দুল কালামের জন্ম। ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট, অর্থাৎ কয়েকদিন আগে পর্যন্ত যাকে আমরা মাদ্রাস স্টেট বলেই চিনতাম, মাদ্রাস বলেই চিনতাম, এখন যার নাম কি চেন্নাই। মাই ফাদার, আমার বাবা, জৈনুল আবদিন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা, যার নাম জৈনুল আবদিন, তার কিন্তু না কোনো খুব বেশি ফর্মাল এডুকেশন ছিল, অর্থাৎ প্রথাগত যে শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষিত হয়ে ওঠা, সেই রকমভাবে যে তিনি অনেক দূর পর্যন্ত শিক্ষিত ছিলেন তা ছিলেন না, নর মাচ ওয়েলথ, বা তার খুব প্রচুর পরিমাণে যে অর্থ ছিল, পয়সা ছিল, সম্পত্তি ছিল, তাও কিন্তু ছিল না। তো সেই কারণেই মিডল ক্লাস ফ্যামিলি। তো অর্থ না থাকার সাথে সাথে তার বাবার, তিনি বলছেন, খুব বেশি প্রথাগত শিক্ষাগত জ্ঞানও ছিল না। ডিসপাইট ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজ মানে কি, অসুবিধা বলতে পারি, সুযোগ সুবিধার অভাব, এই জাতীয় সুযোগ সুবিধার অভাব থাকা সত্ত্বেও হি পজেসড, তার কাছে তার অধিকারে ছিল, পজেস মানে কি অধিকারে থাকা, তার হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, তার প্রচুর পরিমাণে ট্রু জেনারসিটি অফ স্পিরিট ছিল, তার আত্মার একটা দরদ মাখানো দিক ছিল, সত্যিকারের প্রকৃত অর্থে যাকে বলা হয় জেনারাস ব্যক্তি, সেই জাতীয় মানসিকতার একজন ব্যক্তি ছিলেন মিস্টার জৈনুল আবদিন, এপিজে আব্দুল কালামের বাবা। আর তার সাথে সাথে প্রথাগত শিক্ষা তা না থাকলেও, প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হলেও খুব বেশি দূর পর্যন্ত, তার কিন্তু প্রচুর পরিমাণে ইনেট উইজডম ছিল, গ্রেট, প্রচুর পরিমাণে ইনেট মানে কি, যেটা অলরেডি তার ভেতরে আছে, সেই জাতীয় উইজডম ছিল, জ্ঞান ছিল, কোনো একটা বিশেষ পার্টিকুলার বিষয় হতে পারে, নানান বিষয়ও হতে পারে। তাহলে প্রথাগত শিক্ষা সবসময় যে আমাদেরকে জ্ঞানের ভাণ্ডার করে তুলবে তা নয়। এপিজে আব্দুল কালাম বলতে চাইছেন যে প্রথাগত শিক্ষার বাইরেও নানান অভিজ্ঞতার মধ্যে দিয়েও মানুষ নানান রকমের জ্ঞান অর্জন করতে পারে। জ্ঞান আমাদের চারিদিকে ছড়ানো আছে। 3 ইডিয়টস সিনেমাতে আমরা দেখছি র্যাঞ্চো বাবা বলেছেন, জ্ঞান চারো ওর बट रहा है, हमें सिर्फ গ্যাদার করনা है। তো কালেক্ট করতে হবে আমাদেরকে। জ্ঞান তো নানানভাবে নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সে তুমি প্রকৃতিতে পেতে পারো, সে তুমি কারোর কথায় পেতে পারো, কোনো একটা জন্তুতে পেতে পারো, বা কোনো বইয়ে পেতে পারো। বই পড়েই আমাকে জ্ঞান অর্জন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এপিজে আব্দুল কালাম উদাহরণ সহকারে বলছেন, আমার বাবার প্রথাগত শিক্ষার ব্যবস্থায় শিক্ষিত হয়ে ওঠাটা বেশি দূর পর্যন্ত গড়াতে পারেনি, কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে ইনেট উইজডম ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, আশি আম্মা। এতে গেলো বাবার কথা। এর সাথে সাথে আমার মার কথাও কিছু বলি। আমার বাবার একজন আইডিয়াল হেল্পমেট ছিল, একেবারে উপযুক্ত, যাকে বলা হয় পারফেক্ট যদি হেল্পমেট, সাহায্যকারী বন্ধু ছিল, মেট অর্থাৎ কি বন্ধু ছিলেন, যে বন্ধুটাকে তিনি পেয়েছিলেন আমার মার মধ্যে, যার নাম আশি আম্মা।
আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরি ডে। কি উদাহরণস্বরূপ আমার মনে নেই আমাদের বাড়িতে কতজন লোক প্রতিদিন খাওয়া দাওয়া করতেন, বা খাওয়া দাওয়া করতেন মানে কি, আমার মা কতজনকে খাওয়াতেন। রান্নাবান্নার কাজ তো মাই করতেন, তো স্বাভাবিকভাবে মিডল ক্লাস ফ্যামিলি মানে বাড়িতে রান্নার লোক তো থাকবে না, মাই রান্না করতেন। তো কতজনকে তিনি খাওয়াতেন এটার কথা আমার পারফেক্টলি মনে নেই, কিন্তু বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি পুট টুগেদার। কিন্তু এইটুকু আমার পরিষ্কার মনে আছে যে আমাদের ফ্যামিলিতে যতজন মেম্বার ছিলেন তাদের সবাইকে যদি একসাথে জড়ো করা যায়, যে সংখ্যাটা দাঁড়াবে তার চাইতে অনেক বেশি সংখ্যক বাইরের লোক আমাদের সাথে খাওয়া দাওয়া করতেন। তাহলে আমার মা আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্য তো রান্নাবান্না করতেনই, তার সাথে সাথে তিনি আরও বেশি পরিমাণে রান্না করতেন, যাতে আমরা ফ্যামিলি মেম্বাররা খাবার পরেও বাইরের লোকেরাও, আমাদের ফ্যামিলি মেম্বারের চাইতে সংখ্যায় বেশি বাইরের লোকেরাও আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে পারে। এবং সেটা একদিনের জন্য না, কোনো একটা পার্টিকুলার দিনের জন্যও না, রেগুলার বেসিসে, প্রত্যেক দিন। তাহলে বাবা ছিলেন জেনারাস, বাবা ছিলেন পজেসড উইথ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, কিন্তু তার এই জেনারেসিটিটাকে প্রকাশ করার জন্য উপযুক্তভাবে কঠোর পরিশ্রম করে যদি কেউ সাহায্য করে থাকে তাহলে একমাত্র তার মা। না হলে পারে তার বাড়িতে তিনি চাইলেও বাইরের লোকেরা হয়তো খাবার খুঁজে পেতেন না। তো এপিজে আব্দুল কালাম বলছেন যে আমার বাবা আর মা ছিলেন আইডিয়াল হেল্পমেটস, আইডিয়াল মেড ফর ইচ আদার, যে একজন এক কথা চিন্তা করলে পারে অন্যজন সেটাকে সফল করার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। এরকমই একজন আইডিয়াল হেল্পমেট পেয়েছিলেন জয়নুল আবদিন তার স্ত্রী আশিয়াম্মার মধ্যে। এরা দুজন এপিজে আব্দুল কালামের বাবা এবং মা। মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আর এই কারণেই ওই এলাকার প্রত্যেকটা মানুষ, প্রচুর পরিমাণে যে মানুষেরা বসবাস করতেন তাদের অধিকাংশই আমার বাবা মাকে একেবারে আইডিয়াল, আদর্শ স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করেছিলেন। অর্থাৎ ঘোষণা মানে কি, মনে করতেন, কল্পনা করতেন, নির্মভাবে মাইক ধরে তার ঘোষণা করা হয়নি। তারা সবাই এটা মেনে নিয়েছিলেন যে এদের মতন স্বামী স্ত্রী এই জগতে আর পাওয়া বেশ কঠিন, আইডিয়াল, আদর্শ। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। এবার আমার বাবা মা সম্পর্কে তো কিছু কথা বললাম, এর সাথে সাথে আমাদের পূর্বপুরুষদের কথা বলি। আমার মায়ের যে লিনিয়েজ ছিল, তার যে পারিবারিক বংশধারা ছিল, সেটা ছিল অনেক বেশি ডিস্টিংগুইশড, অনেক বেশি সুনামের অধিকারী। ওয়ান অফ আর forebears হ্যাভিং বিন bestowed দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। কেন? কারণ আমার বাবার বাড়ির তরফের কোনো পূর্বপুরুষকেই ব্রিটিশরা কোনো উপাধিতে ভূষিত করেননি, সম্মানিত করেননি। কিন্তু আমার মার বাড়ির যারা ফোরবিয়াররা ছিলেন, পূর্বপুরুষরা যারা ছিলেন, তাদের মধ্যে কোনো একজনকে ব্রিটিশরা, যখন এই ব্রিটিশ শাসনে ভারতবর্ষ আছে সেই সময়, তার জন্ম সময়কালটা লক্ষ্য করে দেখো, ব্রিটিশ পরাধীন ভারতের মধ্যেই, তো পুরনো দিনের কোনো একদিনের কথা বলছেন। সেই যুগের থেকে কোনো একজন পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন। আর সেই সময় কোনো ব্রিটিশদের কাছ থেকে সম্মান পাওয়া কোনো একটা পরিবারকে ভারতবর্ষে যথেষ্ট সম্মানের চোখে দেখা হতো। আমার বাবার বাড়িতে এরকম কোনো উদাহরণ ছিল না ঠিকই, কিন্তু মার বাড়িতে এরকম উদাহরণ ছিল। তো স্বাভাবিকভাবেই তার যে লিনিয়েজ, তার যে পারিবারিক যে ইন্ট্রোডাকশান, সেটা আমার বাবার ফ্যামিলির চাইতে অনেক বেশি ডিস্টিংগুইশ ছিল, সুপরিচিত ছিল, স্বনামধন্য ছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। এতে গেল আমার বাবা মার কথা, এতে গেল আমার পূর্বপুরুষদের কথা। এবার আমার কথায় আসি, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। আমি অনেকগুলো বাচ্চার মধ্যে একটা বাচ্চা ছিলাম আমাদের বাড়িতে আর কি। মানে আমার বাড়িতে আমার বাবা মার অনেকগুলো বাচ্চার ছেলে মেয়ে ছিল, তার মধ্যে একটা ছেলে ছিলাম আমি, আর শর্ট বয়, এটা বেটে খাটো ছেলে, উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, যাকে দেখতে সুন্দর বলা চলে না, বরঞ্চ একটু অদ্ভুত ধরনের দেখতে ছিলাম আমি। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। আবার যে কিনা লম্বা চওড়া সুন্দর দেখতে হ্যান্ডসাম বাবা মার ঘরে জন্মগ্রহণ করেছিল। তাহলে আমি একটা বাচ্চা ছিলাম অনেকের মধ্যে একটা, অনেকগুলো বাচ্চার মধ্যে একটা বাচ্চা ছিলাম। আমি এমন কোনো পরিবারে জন্মগ্রহণ করিনি যেখানে আমি একমাত্র ছেলে, একমাত্র সন্তান। আমার ভাই বোন অনেক ছিল, তাদের মধ্যেই একজন আমি। এবং তাদের মধ্যেও সবচাইতে বলতে গেলে পারে খারাপ দেখতে, একেবারে অদ্ভুত ধরনের দেখতে একটা বাচ্চা, যে নাকি আবার বেটে খাটো, যার বাবা মা আবার লম্বা এবং সুন্দর, একদম বিপরীতধর্মী। আমার বাবা মার সঙ্গে আমার চেহারার, আমার আকৃতির কোনো মিল কিন্তু খুঁজে পাওয়া যায় না। মানে তিনি তার কী বলবো এটাকে,
লুপ হোলস যেটাকে বলা যায়, মানে তার খুঁতগুলোকে কী করছেন, সবার আগে তুলে ধরছেন। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পূর্বপুরুষের বাড়িতে থাকতাম, পৈতৃক বাড়িতে থাকতাম। আমার বাবা যেটা তার বাবার কাছ থেকে পেয়েছেন, তার বাবার কাছ থেকে পেয়েছেন, এই পৈতৃক বাড়িতে থাকতাম। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটাকে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্বে তৈরি করা হয়েছিল, মানে 1850s। ঊনবিংশ শতাব্দী 1819 সাল, 1850-এর আশেপাশে, 50, 56, 50, 51, 52, 53, 54, 55, 60, 65, এই মিড 19th সেঞ্চুরি, মিডল অফ দ্য 19th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। কেমন ছিল সেই বাড়িটা? ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। এই বাড়িটা ছিল মোটামুটি একটা বড় পাকা বাড়ি, মোটামুটি বড় একটা পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা তৈরি হয়েছিল লাইমস্টোন, চুনা পাথর, এবং ব্রিক দিয়ে, ইট দিয়ে। পুরোনো দিনে যখন নাকি বালু সিমেন্টের ব্যবহার শুরু হয়নি, তখন মানুষ ব্রিক অর্থাৎ ইট আর চুনা পাথরকে মিশিয়ে বেশ শক্তপোক্ত দেওয়াল তৈরি করতে পারতেন, ভিত তৈরি করতে পারতেন, আর বেশ শক্ত হতো সেই জিনিসগুলো। তো এই চুনা পাথরটাকে ব্যবহার করা হতো বাড়ি তৈরির কাজে। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, আর সেটা স্থাপিত ছিল রামেশ্বরমের মস্কে যাওয়ার রাস্তার ওপরে। অর্থাৎ রামেশ্বরমের নামটাই রামেশ্বরম, হিন্দু নাম, কিন্তু সেই এলাকাতেও একটা মস্ক ছিল, একটা মসজিদ ছিল, যে মসজিদটা যাওয়ার পথেই আমাদের বাড়িটা তৈরি ছিল। বাড়িটা কেমন ছিল? লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। মাই অস্টিয়ার ফাদার, আমার অস্টিয়ার কথাটার মানে বলতে গেলে কৃপণ বলতে হয়। ফাদার ইউজ টু অ্যাভয়েড ইন অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। কথা প্রসঙ্গে বলতে গেলে আমার বাবাকে কৃপণ বলি উদাহরণ দিতে হয়, কেননা কৃপণ ঠিক না, যিনি খুব মিতব্যয়ী যেটাকে বলা হয়, এই মানসিকতার যে আমার বাবা, তিনি আবার যে কোনো রকমের ইনএসেনশিয়াল, অপ্রয়োজনীয় কমফর্ট অর্থাৎ আরাম এবং লাক্সারি মানেও আরামদায়ক কোনো বস্তু, সুযোগ সুবিধাকে তিনি সর্বদা অ্যাভয়েড করে চলতেন। তার প্রয়োজন নেই, আরাম হবে কিন্তু আমার এই আরামটা প্রয়োজন নেই, তো এটাকে আমার কী করা দরকার নেই, ব্যবহার করারও দরকার নেই। এই মানসিকতার লোক ছিলেন। হাউএভার, যদিও অল নেসেসিটিজ ওয়্যার প্রোভাইডেড ফর, যদিও সমস্ত রকমের প্রয়োজনগুলোকে কিন্তু কী করা হতো, ব্যবস্থা করে দেওয়া হতো। আর তাকে কৃপণ বলা যাবে না, মিতব্যয়ী ঠিকই, তিনি সামলে চলতেন, কিন্তু তাকে কোনো মতেই কী বলা যাবে না, কৃপণ বলা যাবে না। কারণ কৃপণ কাকে বলবো? যে আমার প্রয়োজনটাকেও মেটানোর চেষ্টা করবে না, সেই হচ্ছে কৃপণ। বাবা কিন্তু সেরকম ছিলেন না, বাবা মিতব্যয়ী ছিলেন, খরচা কম করার চেষ্টা করতেন, কিন্তু কোন ক্ষেত্রে? যেটা ইনএসেনশিয়াল, লাক্সারি এবং কমফর্ট, এটার ক্ষেত্রে। প্রয়োজনের জিনিসে তিনি কোনো সময় কী করেননি, কোনো কার্পণ্য করেননি। ইন টার্মস অফ ফুড, কোন ক্ষেত্রে প্রয়োজনের কথা বলছি? খাদ্য, ফুড, মেডিসিন, ওষুধপত্র, অর ক্লদিং, অথবা জামা কাপড়, এই বিষয়ে তিনি কোনো সময় কার্পণ্য করেননি। যতটুকু প্রয়োজন তার সমস্তটাই তিনি কী করে গেছেন, ব্যবস্থা করে গেছেন। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি, আই উড সে মাইন্ড ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। সত্যি কথা বলতে এই যে আমার কথাগুলো শুনলেন, তার কথাগুলো শুনে বুঝতেই পারছেন যে আমার হিসেবে আমার চাইল্ডহুডটা, আমার ছোটোবেলার সময়কালটা, সেটা ছিল বেশ সুরক্ষিত, সিকিউরড, চারিদিক দিয়ে ঘেরা। কোন দিক দিয়ে? মেটেরিয়ালি, পার্থিব বস্তু সংক্রান্ত বিষয়েও, অ্যান্ড ইমোশনাল, এবং মানসিক দিক দিয়ে। মানসিক দিক দিয়ে কেন? সমাজে সবাই আমার বাবা মাকে আইডিয়াল কাপল হিসেবে চেনে, তাহলে আমারও এরকম কোনো কাজ করা উচিত না যেটাতে তার সম্মানহানি হয়। আমার বাবা সমস্ত রকমের ইনএসেনশিয়াল কমফর্ট আর লাক্সারিকে অ্যাভয়েড করেন, তাহলে আমারও জানা উচিত কোন কমফর্টটা আমার ইনএসেনশিয়াল, অপ্রয়োজনীয়, অতিরিক্ত মাত্রায় কমফর্ট, সেটা আমার জানা দরকার, সেটাকে আমারও কী করা উচিত, অ্যাভয়েড করা উচিত। এই জাতীয় ইমোশনাল যে চিন্তাভাবনাগুলো, সেই চিন্তাভাবনা দিয়ে আমার ছোটোবেলাটা কী করা ছিল, ঘেরা ছিল। এর সাথে সাথে মেটেরিয়ালি অবশ্যই সেটা কী ছিল, ঘেরা ছিল। কেন? কারণ লিমিটেড পরিমাণ বস্তুই আমাকে কী করা হতো, অ্যালট করা হতো। জামা কাপড় আমাদের বাড়ির কাছে 5টা 7টা 10টা থাকতে পারে, কিন্তু সম্ভবত এপিজে আব্দুল কালামের কাছে সেই সময় হয়তো তার প্রয়োজনে যদি 3টা লেগে থাকে, তাহলে 3টাই তার কাছে কী ছিল, শার্ট ছিল, 3টাই প্যান্ট ছিল, যেটাকে অল্টারনেট করে তিনি কী করে যাবেন, পরে যাবেন। যথেষ্ট, এর চাইতে আর বেশি আমাদের কী হয় না, প্রয়োজন পড়ে না। তাহলে মেটেরিয়ালি, পার্থিব বস্তু সংক্রান্ত দিক দিয়ে, বা ইমোশনালি, মানসিক দিক দিয়ে, দুদিক দিয়েই আমার চাইল্ডহুডটা প্রচণ্ড মাত্রায় কী ছিল, সিকিউর ছিল, সুরক্ষিত ছিল, ঘেরা ছিল। একটা নির্দিষ্ট সীমার মধ্যেই আমায় কী করতে হবে, জীবনযাপন করতে হবে। এই লিমিটেশন মানুষের জীবনে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ মানুষের চাহিদার কোনো শেষ নেই। আজকে আমি
রাস্তায় আছি তো মনে হবে বাড়ির মাথার উপরে একটা টিনের চাল হলে পারেই খুব আরাম হতো, ঝড় জল বৃষ্টি থেকে বাঁচতে পারতাম। টিনের চাল হওয়ার সাথে সাথে মনে হবে যদি বাড়িটা পাকা হতো, পাকা হওয়ার সাথে সাথে মনে হবে বাড়িটাতে যদি একটা ফ্যান থাকতো, যদি লাইট থাকতো, ফ্যান আর লাইট আসার সাথে সাথে মনে হবে যদি একটা এসি লাগানো থাকতো। মানে ইট ইজ নট এন্ডিং, এটা কন্টিনিউয়াসলি মানুষের চাহিদা কী হতে থাকে, বাড়তেই থাকে। তাহলে ওই যে সীমা রেখাটা আমি কতদূর পর্যন্ত যেতে পারি, ততটা পর্যন্ত যাওয়ারই ক্ষমতা আমার আছে, এটাকে বোঝাটাও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটার কথা তিনি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। চাইতে তো অনেক কিছুই পারি, অনেকের কাছে অনেক কিছু থাকেও, কিন্তু আমার কি সেটা পাওয়ার মতন যোগ্যতা আছে, আমার কি সেটা পাওয়ার মতন ক্ষমতা আছে? যদি না থাকে তাহলে হয়তো এটাকে নিয়ে চিন্তা করা বা দুঃখ পাওয়ার কোনো যৌক্তিকতা নেই। যদি আমি আমার সীমাটা জেনে থাকি তাহলে আমার দুঃখ হবে না, আমার জীবনটাও দুর্বিষহ মতো মনে হবে না। আই নর্মালি এট উইথ মাই মাদার। তো যাই হোক, এতে গেলো আমার চাইল্ডহুডের ইমোশনাল দিকটা, আমার চাইল্ডহুডের মেটেরিয়াল দিকগুলো আমি সম্পূর্ণ আলোচনা করলাম বা বললাম কিছু কিছু কথা। এবার আমি আমার ব্যক্তিগত জীবন পদ্ধতিটাকে নিয়ে কথা বলি, শুরুর জীবন পদ্ধতি। আই নর্মালি এট উইথ মাই মাদার। আমি আমার মায়ের সাথেই সাধারণত খাওয়া দাওয়া করতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। কোথায় বসে? রান্নাঘরের মেঝেতে বসে খাওয়া দাওয়া করতাম। একটা মিডল ক্লাস ফ্যামিলিতে যেরকমভাবে খাওয়া দাওয়া হয় বা হতো সেই যুগে, রান্নাঘরের মেঝেতে বসে খাবার বেড়ে দেওয়া হতো, খাবারটা খেয়ে আমরা সেখান থেকে উঠে যাই। তো সেরকমভাবেই আমিও খাওয়া দাওয়া করতাম। শি উড প্লেস আ বানানা লিফ বিফোর মি। সেই সময় তিনি আমার সামনে একটা কলা পাতাকে পেতে দিতেন। কলা পাতায় খাওয়া, এটা আমরা সবাই জানি, কলা পাতায় আমরা সবাই খাই, কলা পাতায় খাওয়া যায়। তো কলা পাতা পেতে দিতেন। অন উইচ শি দেন ল্যাডলড রাইস। তারপরে সেই কলা পাতার উপরে তিনি হাতা দিয়ে ভাত বেড়ে দিতেন, ঢেলে দিতেন, ছড়িয়ে দিতেন। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার। আর তার উপরে বেশ সুগন্ধিযুক্ত সাম্বার। সাউথ ইন্ডিয়ায়, নর্থ ইন্ডিয়া যেটাকে আমরা ডালের মতন ব্যবহার করি, সাউথ ইন্ডিয়ায় সাম্বার এক জাতীয় ওই ডাল প্রজাতির, ডাল না তবে ওই একই কাজে ব্যবহৃত একটা খাদ্য, যেটাকে দিয়ে তারা ভাত মেখে খায়, সেটাকে ছড়িয়ে দিতেন। আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল। প্রচুর ধরনের খুব তীক্ষ্ণ, যে টেস্টি হোক না কেন খুব তীক্ষ্ণ। শার্প মানে কি? তীক্ষ্ণ। কেমন তীক্ষ্ণ? টক হলে প্রচণ্ড টক, ঝাল হলে প্রচণ্ড ঝাল, মিষ্টি হলে প্রচণ্ড মিষ্টি, এই জাতীয় তীক্ষ্ণ হোমমেড বাড়িতে তৈরি পিকল, আচার তিনি আমার খাবার সাথে দিয়ে দিতেন। অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। আর একদলা ডপ অর্থাৎ কি? একদলা পরিষ্কার নারকেলের চাটনি। তাহলে নারকেলের চাটনি, সাউথ ইন্ডিয়াতে নারকেলের ব্যবহারটা খাবারের মধ্যে প্রচুর পরিমাণে হয়। শুধুমাত্র খাওয়া কেন, যে কোনো প্রচুর কাজের মধ্যে নারকেলের ব্যবহার দেখতে পাওয়া যায় সাউথ ইন্ডিয়ায়। এবং তিনিও সাউথ ইন্ডিয়ান একজন ব্যক্তি হওয়ার কারণে তার খাওয়ার মধ্যেও ওই নারকেলের চাটনিটা একদম অবশ্যম্ভাবী ছিল। তাহলে খাওয়ার সময় তার মাথায় কলা পাতা দিত, ভাত বেড়ে দিতেন, তার উপরে সাম্বার ছড়িয়ে দিতেন, তার সাথে সাথে হোমমেড ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকলস দেওয়া হতো, আর নারকেলের চাটনি দেওয়া হতো এক দলা। এভাবেই এপিজে আব্দুল কালাম ছোটোবেলার থেকে বাড়িতে খাওয়া দাওয়া করে ধীরে 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 ইমোশনালি এবং মেটেরিয়ালি সিকিওরড পরিবেশে ধীরে 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 বড় হয়ে এসেছে। দ্য শিবা টেম্পল উইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। এবার চলে আসছি অন্য কথায়, মানে এপিজে আব্দুল কালাম বলছেন, এবার চলে আসি অন্য কথায়, আমার পরিবেশটা সংক্রান্ত। মানে এতক্ষণ পর্যন্ত আমি আমার ব্যক্তিগত জীবন, আমার কথা, আমার বাবার কথা, আমার মায়ের কথা, আমার পূর্বপুরুষদের কথা বলে আসছি। এবার কথা বলছি আমার বাড়ির পরিবেশ সম্পর্কে। পরিবেশটা কি? দ্য শিবা টেম্পল, যে শিবের যে মন্দিরটা, যার জন্য রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে প্রচণ্ড মাত্রায় খ্যাতি অর্জন করে আছে, ওয়াজ অ্যাবাউট আ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। সেটা, সেই মন্দিরটা আমাদের বাড়ির থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথের দূরত্বে অবস্থান করত। মানে আমার বাড়িটা মসজিদ যাওয়ার রাস্তার উপরে ছিল ঠিকই, কিন্তু মসজিদের রাস্তার থেকে আর 10 মিনিটে পায়ে হেঁটে গেলে পরেই আমি কি পেয়ে যাব? সেই শিবের টেম্পলটা, সেই শিবের মন্দিরটা, যেটার জন্য রামেশ্বরম শহরটা কী হয়ে রয়েছে, তীর্থযাত্রীদের কাছে প্রচুর পরিমাণে খ্যাতি অর্জন করে আছে। আজকেও লোকে রামেশ্বরমে ওই মন্দির দেখতে যায়। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। কিন্তু আমরা যে জায়গাটায় থাকতাম, সেই জায়গাটাতে অধিকাংশ ফ্যামিলি, প্রিডমিনেন্টলি অধিকাংশ মাত্রায় কারা বসবাস করতো? মুসলিম ফ্যামিলিরা বসবাস করতো। বাট দেয়ার ওয়্যার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। কিন্তু তাই বলে যে সবই মুসলিম ফ্যামিলি বসবাস করতো তা নয়। আমাদের এলাকায় অনেক আবার হিন্দু ফ্যামিলিও ছিল।
লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, যারা নাকি তাদের মুসলিম ইসলাম ধর্ম অবলম্বী প্রতিবেশীদের সাথে অ্যামিকেবলি বসবাস করছিল। অ্যামিকেবলি বন্ধুত্বপূর্ণভাবে, খুব আনন্দ সহকারে, মজা করে, বন্ধুত্বপূর্ণভাবে, সদ্ভাব রেখে বসবাস করছিল। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. এই লাইনটার আগের যে অংশটা তিনি আমাদেরকে বর্ণনা করলেন, তিনি বোঝাতে চাইলেন যে সেই যুগে, আজকের থেকে বহুকাল আগের ঘটনা, ছোট্টবেলার, আমি ছোট, 1931 সাল, মানে ম্যাক্সিমাম কত হবে, 34, 35, 36, 37, 40, 1940, সেই যে যুগটা, সেই যুগে ভারতবর্ষে হিন্দু মুসলিম এই পরিবারগুলো যে একে অপরের প্রতি বিদ্বেষের মানসিকতা নিয়ে বসবাস করত তা নয়। সেই এলাকাটাতে যে হিন্দু মুসলিম ফ্যামিলিগুলো ছিল তারা একে অপরের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণভাবে, খুব আরাম করে, খোশ মেজাজে, সদ্ভাব বজায় রেখেই বসবাস করছিল। অর্থাৎ তাদের মধ্যে একটা ইন্টিগ্রিটি ছিল, একটা ইউনিটি ছিল, একটা ভালো মানসিকতা বিরাজ করতো তার সমাজটার মধ্যে। যে কারণে এপিজে আব্দুল কালামও সেই মানসিকতাতেই কী হয়েছেন, ধীরে ধীরে বড় হয়েছেন। আর সেই জন্যই আজকের ডেটে এমন কোনো, তার এই জাতীয় কাজের জন্যই, এই জাতীয় কথাবার্তার জন্যই, এই মানসিকতাটার জন্যই আজকের ডেটে এমন কোনো হিন্দু ব্যক্তিকে পাওয়া যাবে না যে এপিজে আব্দুল কালামকে পছন্দ করে না, তাই না? কারণ তার মধ্যে হিন্দু বিদ্বেষী কোনো মানসিকতা আমরা কিন্তু কী করি না, দেখতে পাই না, বা খ্রিশ্চান বিদ্বেষী কোনো মানসিকতা কিন্তু দেখতে পাই না। কিন্তু আজকে এই হিন্দুদের মধ্যে মুসলিম বিদ্বেষী বা মুসলিমদের মধ্যে হিন্দু বিদ্বেষী যে মানসিকতা দেখতে পাওয়া যায়, তিনি বলছেন আমাদের সময় সেটা আমার এলাকায় ছিল না। অর্থাৎ আমরা খুব সদ্ভাব বজায় রেখেই বসবাস করতাম। আমি একা না, পুরো এলাকার মানুষই সেরকমভাবে বসবাস করত। তাহলে তিনি সেই যুগের তার এলাকার সামাজিক পরিস্থিতিটাকে এই অল্প কয়েকটা কথার মধ্যে দিয়ে আমাদের কাছে কী করছেন, তুলে ধরার চেষ্টা করছেন। ওয়ান অফ দ্য প্রিন্সিপালস, যেটাকে নিয়ে তিনি কী হয়েছেন, বড় হয়েছেন, যেটা দেখতে দেখতে বড় হয়েছেন, ভিত, তাই না? এটাই তো ভিত, যা দেখতে দেখতে আমি ছোটোর থেকে কী হচ্ছি, বড় হচ্ছি। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক। তো যাই হোক, আমাদের এলাকায় একটা বহু পুরনো মসজিদ ছিল, ইন আওয়ার লোকালিটি, ওয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যাবেলায় প্রার্থনা করার জন্য নিয়ে যেতেন। আমি মুসলিম, তো আমি মসজিদে যেতাম প্রার্থনা করতে, বাবা আমাকে নিয়ে যেতেন ছোট্টবেলার থেকে। আই নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড। আর বিশ্বাস করুন, ওই ছোট্টবেলাতে, আমি ছোটোবেলায় গিয়ে যে প্রার্থনাটা করতাম, সেই সময় ওই অ্যারাবিক শব্দগুলোর, ওই অ্যারাবিক প্রার্থনাটার সামান্যতম ফেইন্টেস্ট, অর্থাৎ কি সামান্যতম ধারণাও, তাদের মানের একটা অক্ষরের মানেও আমার ছিল না, আমি জানতাম না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি এমনভাবে আমাকে বোঝানো হয়েছিল যে আমি পুরোপুরি কনভিন্সড ছিলাম, আমি পুরোপুরি বিশ্বাস করতাম, সম্পূর্ণরূপে বিশ্বাস করতাম দ্যাট দে রিচড গড, যে এই প্রত্যেকটা কথা কার কাছে যাচ্ছে, ভগবানের কাছে যাচ্ছে। মানে জানতাম না, কি বলছি আমি জানি না, কি বলছি জানি না, কিন্তু এই প্রতিটা কথা কার কাছে যাচ্ছে, ভগবানের কাছে যাচ্ছে। এটা আমার মনের মধ্যে কেমন করে যেন ঢুকে গিয়েছিল, মানে না জানা সত্ত্বেও। When my father came out of the mosque after the prayers, যাই হোক, এর পরবর্তীতে প্রার্থনা শেষ করে যখন আমার বাবা মস্কের বাইরে বেরিয়ে আসতেন প্রার্থনা শেষ করার পরে, people of different religions would be sitting outside waiting for him. আমার বাইরে এসে আমি দেখতাম যে বিভিন্ন ধর্মের মানুষ আমার বাবার জন্য মসজিদের বাইরে চুপচাপ বসে আছে, অপেক্ষা করছে কখন ওই ভদ্রলোক বাইরে বেরোবেন। ওয়েট করে থাকতেন বিভিন্ন ধর্মের মানুষ, খালি ইসলাম ধর্মের মানুষ না, বিভিন্ন ধর্মের মানুষ। Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer. এদের মধ্যে যারা নাকি অপেক্ষা করতেন, তারা বিভিন্ন কাজ নিয়ে আসতেন, তাদের মধ্যে অনেকে একটা বাটি করে জল নিয়ে আসতেন, আর যে জলটা আমার বাবার দিকে এগিয়ে দেওয়ার সাথে সাথে তার মধ্যে তিনি তার আঙুলের ডগাটাকে চুবিয়ে দিয়ে কি মনে মনে একটা প্রেয়ার বলতেন। দিস ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। জানতে পারলাম এই জলটা, এই আঙুল চোবানো যে জলটা, সেটা নাকি পরবর্তীতে তাদের নিজেদের বাড়িতে নিয়ে যেতেন। বাড়িতে থাকা কোনো একজন ইনভ্যালিড, মানে পঙ্গু, সে মানসিক দিক দিয়ে হোক, চাই অন্য কোনো কারণের জন্য হোক, সেই জাতীয় ইনভ্যালিড, যার ব্রেন ঠিকঠাক কাজ করে না, এরকম একজন ইনভ্যালিড ব্যক্তির চিকিৎসার কারণে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হতো ওষুধ হিসাবে। I also remember people visiting our home to offer thanks after being cured.
আজকের যেটা শুনলে পারি একটু অবাস্তব মনে হবে, কিন্তু অবাক করার মতন ঘটনা যে ওই আঙুল চুপানো জল খেয়ে কেউ একজন সুস্থ হয়ে গেছে। আমার এখনও মনে আছে, সুস্থ হওয়ার পরে সেই ব্যক্তিরা আমার বাড়িতে এসে আমার বাবাকে ধন্যবাদ জানিয়ে যেতেন। ফাদার অলওয়েজ স্মাইল। আর সেই সময় বাবা সর্বদা হাসতেন, মুচকি হাসতেন। অ্যান্ড আস্ক দেম টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল। আর বাবা বলতেন যে ধন্যবাদ আমাকে দিতে হবে না, ধন্যবাদ আল্লাহকে দাও, সেই মার্সিফুল, ক্ষমা করেন যিনি ক্ষমা করতে পারেন, এরকম দয়াবান সেই আল্লাহকে তোমরা ধন্যবাদটা জানাও। এইটুকু অংশের মধ্যে দিয়ে তিনি আমাদের সামনে তুলে ধরছেন যে সেই যুগে শিক্ষার হারটা কতটা মাত্রায় কম ছিল, যে মানুষ বিশ্বাস করতো যে কারোর আঙুল চুবানো জল একটা প্রার্থনা পড়ে দিলে পরেই কোনো একটা ইনভ্যালিড ব্যক্তির চিকিৎসা করা সম্ভব। অর্থাৎ তিনি বোঝাচ্ছেন যে সেই যুগের মানুষরা কিন্তু শিক্ষিত ছিল না, বাট ইন স্পাইট অফ দ্যাট সেই যুগেরই মানুষেরা মিলেমিশে সদ্ভাব বজায় রেখে হিন্দু মুসলিম বিভিন্ন জাতির মানুষেরা এক জায়গায় আনন্দের সঙ্গে বসবাস করত। তিনি বলছেন এই আনন্দের সঙ্গে বসবাস করাটার সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই। একটা অশিক্ষিত মানুষও ঠিক একই রকমভাবে বসবাস করতে পারে, বরঞ্চ মানুষ শিক্ষিত হয়ে আজকে নিজেদের মধ্যে যে পরিমাণ বিভেদের সৃষ্টি করেছে সেই পরিমাণ বিভেদটা সেই যুগে ছিল না। আমার এলাকায় অন্তত পক্ষে আমি সেটা দেখে বড় হইনি, আমার বাবার কাছ থেকে আমি সেরকম কিছু শিক্ষা পাইনি, আমার এলাকার থেকে আমি সেরকম জাতীয় শিক্ষা পাইনি। কিন্তু তারা এতটাই অশিক্ষিত ছিল, তারা এতটাই কুসংস্কার আচ্ছন্ন ছিল যে আমার বাবা একটা আঙুল চুবিয়ে দিতেন, প্রার্থনা বলতেন, আর সেটাকে খেয়ে নাকি অনেকে সুস্থ হয়ে বাড়িতে এসে ধন্যবাদ জানিয়ে দিয়ে গেতেন। আমার এটা মনে আছে। বাবাকে ধন্যবাদ দিতে আসতেন, বাবা হেসে বলতেন ভগবান আল্লাহকে ধন্যবাদ জানাও। অদ্ভুত ঘটনা। সমাজ কি ভয়ঙ্কর, কি অদ্ভুত যে অশিক্ষিত মানুষেরা এই ধারণাটাকে বুঝে ফেলেছিল, শিক্ষা নেই কিন্তু এটা বুঝে ফেলেছিল মানুষকে মানুষই সাহায্য করতে পারে, আর সেখানে যদি বসবাস করতে হয়, কোনো এক জায়গায় যদি সুখে শান্তিতে বসবাস করতে হয়, তাহলে একজোট হয়ে বসবাস করতে হবে, টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়ে বসবাস করা যায় না, যেটা আজকের শিক্ষিত মানুষ হয়তো বুঝতে পারে না। যাই হোক, এ তো হলো সমাজ ব্যবস্থার কথা। এবার একটা উদাহরণের কথা বলি আমাদের এই সমাজ ব্যবস্থা। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, আমাদের এলাকার যে রামেশ্বরমের যে টেম্পলটা ছিল, শিবের যে মন্দিরটা ছিল, যেটার জন্য খ্যাতি রামেশ্বরমের, সেই মন্দিরের যে হাই প্রিস্ট ছিলেন, মানে সর্বাধিক পদমর্যাদায় বসে থাকা যে পুরোহিত ছিলেন, যার নাম ছিল পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। পক্ষী লক্ষণা শাস্ত্রী, সেই পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। এই পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী আমার বাবার খুব কাছের একজন বন্ধু ছিলেন। আরে বাপরে, মানুষ অশিক্ষিত, ধর্মভীরু, ধর্মের দিক দিয়ে গোঁড়া, কিন্তু আমার বাবা যে নাকি একজন মুসলিম মৌলবী সম্ভবত, যার কাছে মানুষ আসে, একজন ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি, তার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিলেন কে? খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন কে? শিবের টেম্পলের মন্দিরের হাই প্রিস্ট। বাপরে বাপ, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের একেবারে ক্লোজ ফ্রেন্ড। বলছেন ধর্ম তো শুধুমাত্র আমাদের বিশ্বাসে, বলতে চাচ্ছেন আমি যদি আমার ধর্মটাকে বিশ্বাস করি তো অটোমেটিক্যালি অন্য ধর্মের মানুষের সাথে ভালো সদ্ভাব রাখাটা কোনো অসম্ভব কিছু না, যেটা পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী আর আমার বাবার মধ্যে দেখতে পাওয়া যেত, কারণ এরা দুজনের ভেরি ক্লোজ ফ্রেন্ডস ছিল। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড। আর এই হিসাবে বলতে গেলে পরে আমার ছোটোবেলার জীবনের কয়েকটা খুব নিখুঁতভাবে মনে থাকা যে মেমোরিগুলো আছে, স্মৃতিগুলো আছে, তাদের মধ্যে একটা হচ্ছে অফ দ্য টু মেন, এই দুটো লোকের। কীরকম? ইচ ইন ট্রেডিশনাল অ্যাটায়ার, দুজনেই নিজের ট্রেডিশনাল মানে ঐতিহ্যমণ্ডিত নিজের ধর্মীয় যে অ্যাটায়ার, জামা পোশাক পরিচ্ছদ, সেটাতে পড়ে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, আলোচনা করছেন কি বিষয়গুলো নিয়ে? আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে। মানে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী মাথায় তিলক কেটে, ধুতি পাঞ্জাবি লাগিয়ে, বা পাঞ্জাবি না হলেও গায়ে পৈতা টাঙিয়ে মাথায় তিলক কেটে বসে আছেন, আর উল্টো দিকে বসে আছেন আমার বাবা, একটা ফেস টুপি পরে, গায়ে একটা আলখাল্লা লাগিয়ে, তার নিজের স্পিরিচুয়াল যে অ্যাটায়ারটা আছে, ট্রেডিশনাল যে অ্যাটায়ারটা আছে, সেই জামা কাপড়টা পরে তারা দুজন মিলে আলোচনা করছেন কি বিষয়? আধ্যাত্মিক বিষয়, ভগবান সংক্রান্ত বিষয়। এই আলোচনা করছে আল্লাহর সংক্রান্ত, এই আলোচনা করছে ভগবান সংক্রান্ত। when I was old enough, তো এই যে অংশটা, এই অংশটার মধ্যে লেখক আমাদেরকে বোঝাচ্ছেন যে এই যে আলোচনা, এই আলোচনা করার মধ্যে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একটাই,
উদ্দেশ্য হচ্ছে ওই ধর্মের মধ্যে কি কথা বলা আছে আর আমার ধর্মের মধ্যে কি কথা বলা আছে, এটা দুজনের মধ্যে আদান প্রদান করে নিলে পারে আমরা দুজনেই জেনে যাবো যে দুটো ধর্মের মধ্যে কি কথা বলা আছে। আর যদি বুঝতে পারি তাহলে দেখা যাবে কোনো ধর্মের সঙ্গে কোনো ধর্মের কথার মধ্যে খুব বেশি পার্থক্য নেই, উদাহরণের পার্থক্য মাত্রই, আর কিছু না। ক্লাস 11-এ পড়ার সময়, নোবেল লেকচার পড়ার সময় মাদার টেরিজা যখন নোবেল লেকচার ক্লাস 11-এর তো মাদার টেরেজা যখন উদাহরণস্বরূপ করে আমাদের সামনে তুলে ধরলেন যে ভার্জিন মেরি যখন জানতে পারলেন তার গর্ভে জিজাস এসেছে, তিনি ছুটে চলে গেলেন তার কাজিন সিস্টারের কাছে যার নাম এলিজাবেথ, এবং তিনিও তখন সন্তান সম্ভবা, এবং তার গর্ভে থাকা তার সন্তান আনন্দে নেচে উঠেছিল, মেসেঞ্জার অফ গড, তাই না, দূত হিসাবে, ফার্স্ট মেসেঞ্জার অফ গড উদাহরণ দিয়েছেন। হিন্দু, আমি অন্য কোনো ধর্মের কথা বলছি না, আমি হিন্দু শাস্ত্রের সামান্য একটা উদাহরণের কথা বলছি। হিন্দু শাস্ত্রে বা ধর্মেও এরকম সম্পর্ক দুজন ভগবানের আছে, শ্রীকৃষ্ণ, বলরাম। শ্রীকৃষ্ণ যখন জন্ম লাভ করে তার সাথে সাথে একই সময় তার চাইতে একটু বড় আরেকজন জন্ম লাভ করে, এবং জানা যায় যে বলরাম চারিদিকে দেশে দেশান্তরে শ্রীকৃষ্ণের বাণী কী করে গেছে, প্রচার করে গেছে, শ্রীকৃষ্ণের সম্পর্কে কথা বলে গেছে, এবং তিনি তার ভাইকে এত ভালোবাসতেন তা সত্ত্বেও তাকে যথেষ্ট সম্মানও করতেন। অলমোস্ট সেম, দ্য কাজিন ব্রাদার্স, Jesus, the unborn child in Elizabeth's womb, শ্রীকৃষ্ণ এবং বলরাম, কাজিন ব্রাদার্স। এবং এই দুটো মিল, একটা হচ্ছে খ্রিস্টান ধর্ম আর একটা হচ্ছে হিন্দু ধর্ম। হয়তো ইসলাম ধর্মের মধ্যেও খুঁজতে গেলে পরে এরকম কোনো উদাহরণ আমরা পাবো বা মিল এরকম পাবো। মানে গল্পটা একই, বিষয়বস্তু একই, ধর্মীয় সংস্কৃতি একই, খালি এক একটা মানুষ এক এক রকমের নাম দিয়ে, এক এক রকমের ধারণা দিয়ে, এক এক রকমের উদাহরণ দিয়ে সেটা কী করছেন, প্রচার করছেন। আর এই প্রচারের বিষয়টাই এরা দুজন মিলে কী করতেন, আলোচনা করতেন। বোঝা যাচ্ছে শিক্ষা শুধুমাত্র পুঁথিগত নয়, শিক্ষা অভিজ্ঞতায়, শিক্ষা আলোচনায়, শিক্ষা কথা বলায়। এবং তারই মধ্যে দিয়ে তিনি বলছেন, তো সুতরাং মানসিক দিক দিয়ে ধর্মভীরু হতে পারি, মানসিক দিক দিয়ে অশিক্ষিত হতে পারি, বাট ইন স্পাইট অফ দ্যাট, যদি মানসিক দিক দিয়ে আমি এটা দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমার সদ্ভাব আমাকে বজায় রাখতে হবে, এই মূল আলোচনাটা, মূল ধারণাটা যদি আমার মাথার মধ্যে থাকে যে আমাকে যদি বাঁচতে হয় সুখে শান্তিতে, তাহলে আমাদের এক হয়ে বাঁচতে হবে, পৃথিবীবাসী হয়ে বাঁচতে হবে, তাহলে সেক্ষেত্রে কোনো ধর্মই অন্তরায় হয়ে দাঁড়ায় না, কোনো জাতি অন্তরায় হয়ে দাঁড়ায় না, কোনো সম্পর্কই অন্তরায় হয়ে দাঁড়ায় না, বরঞ্চ আরও নিবিড় থেকে নিবিড়তম মধ্যে নিয়ে যায়। এপিজে আব্দুল কালাম আমাদের জানাচ্ছেন তিনি যেটা ছোট্টবেলার থেকে শিখে এসছেন, দেখে এসছেন, এবং পরবর্তীতে সেটাকেই তিনি কী করতে শুরু করেছেন, বিশ্বাস করতে শুরু করেছেন। কারণ মানুষ ছোটোবেলার থেকে যা দেখে আসে, যা শিখে আসে, যা শুনে আসে, সেটাই পরবর্তী জীবনে বিশ্বাস করতে শুরু করে। আর এগুলোই এপিজে আব্দুল কালামের বাস্তব জীবনের এক একটা বেস হয়ে দাঁড়িয়েছে। এবং কেমন বেস, স্ট্রং বেস, স্ট্রং রুট, এক একটা শেকড়, যেটা খুব সুন্দরভাবে তাকে মাটিটাকে আঁকড়ে ধরতে সাহায্য করেছে, তার প্রিন্সিপালগুলোকে তৈরি করতে সাহায্য করেছে। যাই হোক, পরের প্রসঙ্গে যাই। ওয়েন আই ওয়াজ ওল্ড এনাফ, এবার ছোটোবেলায় তো বাবা প্রেয়ার করাতে নিয়ে চলে যেতেন, এক অর্থও বুঝতাম না, একটা বর্ণের অর্থও বুঝতাম না, কিন্তু মুখে বলতে থাকতাম, বিশ্বাস করতাম এটা ভগবানের কাছে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে আমি বড় হলাম। ওয়েন আই ওয়াজ ওল্ড এনাফ, যখন আমি যথেষ্ট বড় হলাম, টু আস্ক কোয়েশ্চেন্স, প্রশ্ন করার জন্য, মানে আমি কিছু কিছু কথা বুঝি, কিছু কিছু বুঝি না, তো প্রশ্ন করার মতো একটা ধারণা তৈরি হয়েছে, আমি আমার নিজের যুক্তি বিচার করা শিখছি, যুক্তি তর্ক দিয়ে কোনো কিছুকে বোঝার চেষ্টা করা শিখেছি। তো সেই সময় যখন আমি প্রশ্ন করার মতন করে একটু বড় হলাম, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম অ্যাবাউট দ্য রেলেভেন্স অফ প্রেয়ার, কিসের সম্পর্কে, প্রার্থনার যৌক্তিকতা সম্পর্কে। বাবা, একটা বাচ্চা ছেলে, তোমরা বড়রা প্রার্থনা করছো, করো, তোমরা মানে বোঝো, কী বলছো তুমি বুঝতে পারছো, সে করছো, ফাইন, কিন্তু একটা বাচ্চা ছেলে যদি প্রার্থনা করে, সে বুঝলোই না সে কি বলছে, কিন্তু তাকে সেই কথাটা বলতে হবে, এটা যৌক্তিকতা কি, প্রয়োজন কি, না বুঝে একটা কথা বলে দেওয়া, এটা কি উচিত কি অনুচিত? তিনি এই প্রার্থনার যৌক্তিকতা সম্পর্কে কি করলেন, জিজ্ঞাসা করলেন। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বললেন, যখন প্রশ্নটা করলাম বাবা আমাকে বললেন, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, তিনি বুঝলেন যে আমার মনের মধ্যে প্রেয়ার সম্পর্কে কোনো একটা রহস্য তৈরি হয়েছে, কি একটা জিনিস না জানি, কি ভয়ঙ্কর জিনিস, রহস্যময় একটা জিনিস। তো যে কারণে তিনি আমাকে বললেন, জানো এই প্রেয়ার কিন্তু কোনো মিস্টেরিয়াস কিছু না, প্রার্থনা কোনো রহস্যজনক কিছু না, রাদার বরঞ্চ
প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। অথচ প্রেয়ার মানুষের স্পিরিটের মধ্যে মানে আত্মার মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। অর্থাৎ প্রেয়ারে আমরা যে কথাগুলো বলছি, তার বাবার কথা অনুযায়ী আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো কোনো ফ্যাক্টর না, কিন্তু যে মনোযোগ নিয়ে আমি কথাটা বলছি সেই মনোযোগটাকে একাগ্র করে ফেলতে পারলে পরে আমি আমার ফিজিক্যাল এক্সিস্টেন্স, আমার ফিজিকটাকে বাদ দিয়ে আমার যে আত্মার যে অস্তিত্ব পৃথিবীতে আছে সেই আত্মার অস্তিত্বটাকে আমি কী করতে শুরু করব, বুঝতে শুরু করব। আর আত্মার অস্তিত্ব বুঝতে শুরু করলে আমি আমার আত্মার সঙ্গে আরেকটা লোকের আত্মাকে কী করতে পারবো, মেলাতে পারবো। অর্থাৎ কথোপকথনটা একটা হায়ার লেভেলে চলতে শুরু করবে। ফিজিক্যাল না, পার্থিব লেভেলে আর কোনো কথোপকথন হবে না, কথোপকথনটা হবে স্পিরিচুয়াল লেভেলে। কিভাবে? ওয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, এটা কিভাবে হয়? যখন তুমি প্রার্থনা করো, তিনি বললেন, ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস। যখন তুমি প্রার্থনা করছো সেই সময়টাতে তুমি আর মানুষ নেই, সেই মুহূর্তটাতে তুমি তোমার শরীর থেকে ঊর্ধ্বে উঠে গিয়ে মহাবিশ্বের একটা বস্তুতে পরিণত হও। যখন তুমি প্রেয়ার করছো না তখন তুমি একজন সাধারণ মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। কিন্তু যখন প্রেয়ার করছো সেই সময়টায় তুমি আর মানুষ নেই, তখন তুমি কি হয়ে গেছো, মানুষের চাইতেও ঊর্ধ্বে উঠে গেছো, কারণ তুমি একাগ্রতার সাথে ভগবানের কথা কি করছো, স্মরণ করছো। তো তখন তোমার আর অস্তিত্বটা মানুষ হিসেবে এই পৃথিবীতে থাকে না, তুমি তার চাইতে অনেক ঊর্ধ্বে উঠে গিয়ে মহাবিশ্বের একটা বস্তুতে কি হয়ে যাও, পরিণত হয়ে যাও। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, যে অস্তিত্বটা সেটা তো শারীরিক না, সেটা অদ্ভুত ধরনের একটা অস্তিত্ব, যে অস্তিত্বটা অর্থের কোনো পার্থক্যকে মানে না, বিভেদকে মানে না, ওয়েলথ, এজ, বয়সের কোনো বিভেদকে মানে না, কাস্ট, জাতির কোনো বিভেদকে মানে না, ক্রিড, প্রজাতির কোনো বিভেদকে মানে না, শ্রেণীর কোনো বিভেদকে মানে না। এগুলো কার তৈরি? মানুষের তৈরি। যে প্রচুর কাজ করেছে, প্রচুর অর্থ উপার্জন করছে, সে ধনী হয়ে গেছে, আর যে করতে পারেনি সে গরিব হয়ে গেছে। মানুষ হিসাবে একজন ধনী ব্যক্তি কোনো গরিবের সাথে বন্ধুত্ব করে না, গরিব কোনো ধনীর সাথে বন্ধুত্ব করে না, ধনী ধনীর সাথে, গরিব গরিবের সাথে বন্ধুত্ব করে, ডিভিশন আসছে। হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের সাথে কথা বলে, মুসলিম ধর্মের মানুষ মুসলিম ধর্মের লোকের সাথে বন্ধুত্ব করে, ডিভিশন আসছে। জাতি, বাঙালি, বিহারি ইত্যাদি, হ্যান ত্যান অনেক রকমের জাতি আছে, অনেক রকমের ডিভিশন আছে, যেটা মানুষ সৃষ্টি করেছে। কিন্তু যে মুহূর্তে তুমি প্রে করছো তখন আর তুমি মানুষ নেই, তুমি মহাবিশ্বের একটা বস্তু। তুমি যেরকম মহাবিশ্বের একটা বস্তু, সেরকম অন্য প্রত্যেকটা জিনিসই যারা যারা প্রে করছে তারা প্রত্যেকেই মহাবিশ্বের একটা বস্তু হয়ে যাওয়ায় তাদের সবার মধ্যে একটা কিসের সৃষ্টি হয়, কমিউনিয়নের সৃষ্টি হয়, যেটা না কোনো অর্থের বিভেদ মানে, যা কোনো জাতির বিভেদ মানে, না কোনো প্রজাতির বিভেদ মানে, নাই কোনো ধর্মের বিভেদ মানে বা বিশ্বাস করে। যার ফলে প্রার্থনা করার সময় আমাদের মধ্যে একটা বিশেষ রিলেশনের সৃষ্টি হয়, যে রিলেশনটা শারীরিকভাবে অস্তিত্ব রাখতে গিয়ে আমরা সম্পর্কটাকে তৈরি রাখতে পারি না, সর্বদা বজায় রাখতে পারি না। দ্যাট ইজ প্রেয়ার। তো প্রেয়ারে কথাগুলো ইম্পর্টেন্ট না, মানে বোঝো চাই না বোঝো, তোমাকে কথাগুলো বলানো হচ্ছে এই কারণের জন্য যেন কথাগুলো বলতে গিয়ে তুমি বারবার মনের মধ্যে থাকে ঈশ্বরের কথা। স্বাভাবিকভাবে একাগ্রতা চলে আসবে। একাগ্রতা আসলে তুমি প্রে করা শুরু করে দিলে অটোমেটিকলি তোমার বডি কোথায় চলে যাবে, ট্রান্সেন্ড হয়ে লেভেলটা, তার যে লেভেলে আছো সেই লেভেল থেকে উপরে উঠে গিয়ে একটা অন্য জগতে পৌঁছে যাবে। খুব সুন্দর একটা ব্যাখ্যা প্রার্থনার, যে তুমি যে ধর্মেই প্রার্থনা করো না কেন, যে মন্ত্র উচ্চারণই করো না কেন, সেই মন্ত্রটা উচ্চারণ করার উদ্দেশ্যটা একটাই, যে এই মুহূর্তে আমি সম্পূর্ণরূপে কাকে নিয়ে চিন্তা করছি, ঈশ্বরকে নিয়ে চিন্তা করছি। এবার এই ঈশ্বরকে তুমি ভগবান বলো, চাই আল্লাহ বলো, চাই জিসাস বলো, চাই যিশু বলো, চাই সাই বলো, চাই যাই বলো না কেন, উদ্দেশ্য একটাই, প্রার্থনা করার সময় তোমার নিজের এক্সিস্টেন্স থেকে, পার্থিব এক্সিস্টেন্স থেকে নিজেকে ঊর্ধ্বে উঠিয়ে নেওয়া। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। এভাবেই আমার বাবা যে কোনো রকমের খুব কঠিন, খুব কমপ্লেক্স, জটিল ধারণাগুলোকে খুব সহজ সরল ভাষায়, তামিল ভাষায় আমাদের সামনে তুলে ধরতে পারতেন, মানুষকে বোঝাতে পারতেন। মানে একটা কথা বোঝানোর জন্য আমার বাবাকে অন্য কোনো ভাষার সাহায্য নিতে হতো না, বরঞ্চ খুব সহজ সরল ভাষায় তিনি তামিল ভাষাতেই কঠিন কঠিন জটিল জটিল বিষয়গুলোকে ব্যাখ্যা করে দিতেন সুন্দর উদাহরণের মারফতে।
হি ওয়ান্স টোল্ড মি, কোনো এক সময় তিনি আমাকে বলেছিলেন, কি বলেছিলেন, ইন হিজ ওন টাইম, কোনো একজন ব্যক্তির তার নিজের সময়, ইন হিজ ওন প্লেস, তার নিজের স্থানে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে নিজে যেটা যেটা সে নিজে, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, গুড অর ব্যাড, আর আজকে এই পরিস্থিতিতে যে জায়গাতে সে পৌঁছেছে সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, কোন পর্যায়ে পৌঁছেছে কেউ জানে না, সে যেটাতে পৌঁছেছে। এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। প্রত্যেকটা মানুষের এই মহাজাগতিক যে সৃষ্টি, এই জাগতিক যে চক্র, যে এক্সিস্টেন্স, তার মধ্যে একটা নিজস্বতা বজায় রাখে, তার একটা নিজস্ব জায়গা আছে, গুরুত্ব আছে। মানে এই পৃথিবীতে যে মানুষরা অস্তিত্ব রাখে, সে তার নিজের সময়, তার নিজের অবস্থাতে, তার নিজের ক্ষমতাতে, তার নিজের কাজকর্মে, কোন লোকটা ভালো বা খারাপ, এনিথিং, কেমন লোক আমি জানি না, যে লোকই এই পৃথিবীতে অস্তিত্ব রাখে, পুরো মহাবিশ্বের মধ্যে তার নিজস্ব একটা কী রয়েছে, গুরুত্ব রয়েছে। কি সুন্দর একটা ধারণা। আমরা গুরুত্ব কাদের দিই? ভালো কাজ করলে। আজকে করোনার এই সময়টাতে, করোনা সৃষ্টিকারী বা করোনাতে অস্তিত্ব আছে এরকম পরিস্থিতিতে, আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, যা যেখানেই যাই না কেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে যাও, টিভি, মিডিয়া, খবরের কাগজ, যে কোনো জায়গাতে চলে যাও, আলোচনার বিষয় কাদেরকে নিয়ে? যারা ভালো ভালো কাজ করছে। অমুকে অমুক দান করলেন, তমুকে তমুক টাকা দান করলেন, এই সাহায্যটা নিয়ে আসলেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখনও পৃথিবীতে এরকম মানুষ আছেন যারা খারাপ কাজ করছে। লেখকের বক্তব্য অনুযায়ী কে ভালো করছে, কে খারাপ করছে, যে ভালো করছে তাকে বেশি গুরুত্ব দিব, যে খারাপ করছে তাকে পাত্তাই দিব না। না, ইট ইজ নট লাইক দ্য সিস্টেম অফ দ্য ইউনিভার্স। নো। হোয়াট ইজ দ্য সিস্টেম? এই পৃথিবীতে যতজন প্রাণী বিরাজ করে, যা কিছু অস্তিত্ব রাখে, তাদের প্রত্যেকের, সে যে পরিস্থিতিতেই থাক না কেন, নিজস্বতা আছে, নিজস্ব একটা গুরুত্ব আছে। সে তুমি মানো চাই না, আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা গুরুত্ব। ভালো কাজ করলে ভালো গুরুত্ব, খারাপ কাজ করলে খারাপ গুরুত্ব, নোংরা কাজ করলে নোংরা গুরুত্ব, বাট একটা গুরুত্ব আছে, অস্তিত্বের একটা নিজস্ব গুরুত্ব আছে। সো ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস? তাহলে মানুষ কেন ডিফিকাল্টিস, কঠিন পরিস্থিতির, সাফারিংস, কষ্টের, প্রবলেম, সমস্যার কে নিয়ে এত ভয় পায়? কেন ভয় পায়? কারণ আমি কি হবে, আমি নিঃস্ব হয়ে যাবো, হবো, তাই বলে আমার গুরুত্ব তো কমবে না। আমি বড়লোক হয়ে যাবো, হবো, তো আমার গুরুত্ব কমবে না। আমার এই কাজটা খারাপ কাজ হয়ে যাবে, হবে, তো আমার গুরুত্ব তো কমবে না। আমার যে গুরুত্ব এই ইউনিভার্সের মধ্যে, হ্যাঁ, 5টা লোক আমার সম্পর্কে বাজে কথা বলবে, তো বলুক। 5টা লোক আমার সঙ্গে ভালো কথা বলতে বলুক, আমার গুরুত্ব তো আমার কাছে। আমার যে গুরুত্বটা আছে সেটা যদি আমি নিজে বিশ্বাস করি আমার কাছে আমার গুরুত্ব আছে, তো অটোমেটিক্যালি আমরা ভয়কে বা কষ্ট পাওয়াকে, ব্যথাকে, সমস্যার পরিস্থিতিকে ভয় পাওয়ার কোনো যৌক্তিকতা নেই। বরঞ্চ when troubles come, বরঞ্চ যখন সমস্যা আসে পৃথিবীতে, বা যখন সমস্যা আসবে পৃথিবীতে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস। চেষ্টা করো তোমার সমস্যার রেলিভেন্সটাকে খুঁজতে, কারণটাকে খুঁজতে, যুক্তিটাকে খুঁজতে। কেন আমি এই সমস্যায় পড়লাম, কেন আমার এই অসুবিধাটা হলো, কেন আমার এই ঝামেলাটার সৃষ্টি হলো, এটাকে খোঁজার চেষ্টা করো। সমস্যাটাকে নিয়ে দোষারোপ করার দরকার নেই, সমস্যাটাকে নিয়ে, ঝামেলাটাকে নিয়ে বিরক্ত হওয়ার দরকার নেই। খোঁজো কেন এই ঝামেলাটার মধ্যে আমি পড়লাম। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। মনে রাখবে, মানুষের জীবনের সমস্যা সর্বদা মানুষের জীবনে সুযোগ করে দেয় ইন্ট্রোস্পেক্ট করার জন্য। ইন্ট্রোস্পেক্ট মানে নিজের ভেতরের দিকে তাকিয়ে নিজের খুঁতটাকে খোঁজার একটা সুযোগ করে দেয়। তাহলে মানুষ যদি সমস্যায় পড়ে, মানুষ যদি কষ্টে থাকে, মানুষ যদি ঝামেলায় থাকে, সেই পরিস্থিতিতে মানুষের ওই ঝামেলাটার জন্য দোষারোপ করার কোনো যুক্তি নেই। মানুষের এই ঝামেলাটার সময় নিজের ভেতরে ওই খুঁতটাকে খোঁজার চেষ্টা করা উচিত, যে খুঁতটার কারণে আজকে আমি ওই ঝামেলার সম্মুখীন হয়েছি। উদাহরণস্বরূপ, পরীক্ষার কয়েকদিন আগে আমি তোমাদের কোনো সাজেশন দিলাম, আমি দেবো না, আমার কাছে কোনো সাজেশন নেই, আমি সাজেশন বানাতেও পারি না, দেবও না, ধরো দিলাম উদাহরণস্বরূপ। এবার ওই সাজেশন পাওয়ার পরে তুমি বাড়িতে গেলে, সাজেশন অভিক বাগচি সাজেশন বানিয়ে দিয়েছে, তো সুতরাং এটা আমাকে পড়ে যেতে হবে, পরীক্ষায় এটা আসবে, ফাইন।
পড়াশোনা করলাম, সাজেশন পুরা পড়লাম, থরো পড়ে গেলাম, পরীক্ষার হলে গেলাম, পরীক্ষার হলে যাই দেখলাম সাজেশন থেকে একটাও আসেনি, 1 নম্বরের একটা কোশ্চেন আসছে, বাদ বাকি কিচ্ছু আসেনি। আমি কী করবো? মাথা চাপড়াবো। রেজাল্ট কী হবে? ফেল করে যাব, কারণ আমি তার কিছু পড়িনি। এবং ফেল করে যাওয়ার পরে আমি অভিক বাগচির বাড়িতে এসে ঢিল ছোড়া শুরু করব, গালিগালাজ করা শুরু করব, বাজে কথা বলা শুরু করব, বা এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করব যাতে পরিষ্কার প্রমাণিত হয় যে আমি ফেল করেছি একমাত্র আপনার কারণে, আপনার সাজেশন থেকে পড়াশোনা করছি সেই জন্য। আরে ভাই, সাজেশন কথাটার মানে কি? আমার মতামত, এটা পরীক্ষায় আসতে পারে, ওটা পরীক্ষায় আসতে পারে, সেটা পরীক্ষায় আসতে পারে। এবং যে ছাত্র বা ছাত্রী সাজেশনটাকেই শুধুমাত্র কোয়েশ্চেন পেপার ভেবে পড়ে যাচ্ছে, দোষটা কি তার না? পরীক্ষায় তো সম্পূর্ণ সিলেবাস পড়ে যাওয়ার কথা। তাহলে আমি পরীক্ষায় ফেল করছি নট ফর দ্যাট টিচার হু হ্যাজ গিভেন দ্য সাজেশন, বাট ফর মাই ওন ফল্ট দ্যাট আই হ্যাভ নট রেড এনিথিং এলস বাট দ্য সাজেশন। সেই শিক্ষক বা শিক্ষিকার আমার কোনো দোষ নেই যে নাকি সাজেশনটা দিয়েছেন, তিনি তো সাহায্য করতে দিয়েছিলেন, বেশি গুরুত্ব দিয়ে পড়ার জন্য দিয়েছিলেন। বরঞ্চ ফেল করার মূল দোষীটা হচ্ছে আমি, কারণ ওই সাজেশনটুকুই আমি পড়ে গেছি, বাদ বাকি আর অন্য কোনো সিলেবাসের কিছু পড়ে যায়নি। কিন্তু পরীক্ষায় এমন হতেই পারে যেটা নাকি সাজেশনে থাকার কথা সেটা না এসে একটু ঘুরিয়ে দিয়ে প্রশ্নগুলোকে সামনে দেওয়া হলো, তো দোষটা তো আমার। তাহলে ওই পরিস্থিতিতে আমি কেন ফেল করলাম? আমার ইন্ট্রোস্পেক্ট করা দরকার, কী কারণ, কোথায় ভুল করছি। কারণ সাজেশন দিয়ে ফেল তো আর ওই শিক্ষক শিক্ষিকা করেননি, আমি করেছি। তাহলে আমি যদি কোনো একটা সমস্যায় পড়ি, তাহলে দোষটা নিশ্চয়ই আমারই আছে, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো লেভেলে ঠিক আমার দোষ আছে। সেই দোষটাকে তিনি কী বলছেন? খুঁজে বের করতে বলছেন। কারণ এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার নিজস্ব একটা কী রয়েছে? গুরুত্ব আছে, তোমার নিজস্ব একটা জায়গা আছে। তো তুমি যে কাজগুলো করতেছো তার ফল তোমাকেই ভোগ করতে হবে, অন্য কেউ সেই কাজের ফল ভোগ করবে না। এই যে ইন্ট্রোস্পেক্ট করার যে কাজটা, এই ইন্ট্রোস্পেক্ট করার কাজটা আমাদের সামনে একমাত্র একটাই পরিস্থিতি নিয়ে আসে, সেটা হচ্ছে অ্যাডভার্সিটি, প্রতিকূলতা, সমস্যা, ঝামেলা, বিপদ আপদ। এই জাতীয় পরিস্থিতিগুলো আমাদেরকে ইন্ট্রোস্পেক্ট করতে শেখায়। আর যদি একবার ইন্ট্রোস্পেক্ট আমি করে ফেলতে পারলাম, তাহলে সারা জীবনে ভবিষ্যতে ওই একই ঝামেলায় আমি আর কোনোদিনও পড়বো না, কারণ আমি শিক্ষা পেয়ে গেছি যে এই জাতীয় ভুল আমার করা উচিত না। তাহলে এই অ্যাডভার্সিটিগুলো আমাদের কি খারাপ কিছু করছে নাকি ভালো কিছু করছে? আমার হিসাবে, এপিজে আব্দুল কালামের হিসাবে, এপিজে আব্দুল কালামের বাবার কথা অনুযায়ী এই অ্যাডভার্সিটিগুলো আমাদের জীবনে বরঞ্চ অনেক ভালো কাজ করে যাচ্ছে, যে আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে, শিখিয়ে যাচ্ছে যে আজকে একবারতেই ঝামেলায় পড়লে এর পরবর্তীতে ইন্ট্রোস্পেক্টের মাধ্যমে যে ভুলটা বের করেছো আর ভবিষ্যতে এই ভুলটা রিপিট করো না, যাতে আবার তোমাকে এই ঝামেলায় পড়তে হয়। আমি জেনে গেলাম এই ভুলটা আমার দ্বারা করা সম্ভব, আমার করা উচিত হবে না। তাহলে সাফারিং, প্রবলেমস, এগুলো তো নিয়েই জীবন, সমস্যা নিয়েই জীবন। সমস্যা তোমার জীবনে আসবে, আর যতবার আসবে ততবার তোমাকে সুযোগ করে দিবে একবার করে নিজের ভেতরের দোষটাকে খুঁজে বের করার। এইভাবে যদি এক এক করে আমরা প্রত্যেকটা দোষকে শুধরে নিতে পারি, তাহলে একটা সময় আসবে যে সম্পূর্ণরূপে পারফেক্ট তো আমরা কেউই হতে পারবো না, কিন্তু পারফেকশনের অনেক কাছাকাছি পর্যন্ত আমরা কি করতে পারবো? নিজেদেরকে পৌঁছে নিয়ে যেতে পারবো। আর এই শিক্ষাগুলোর জন্যই এপিজে আব্দুল কালাম আজকে এমন একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, যাকে আসমুদ্র হিমাচল পারফেক্ট না বললেও ভেরি নিয়ার টু পারফেকশন হিসাবেই কী করে? বিবেচনা করে। আশা করি এতদূর পর্যন্ত আমার যে আলোচনাটা, এই আলোচনাটা এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটসের সম্পর্কে কোন ধারণাগুলোকে প্রকাশ করার চেষ্টা করছে সেটাকে আমি বোঝাতে পারছি। যদি অসুবিধা হয় ডু কমেন্ট, ডু আস্ক কোয়েশ্চেন্স, আনসার করার চেষ্টা করব। কিন্তু মূল আলোচ্য বিষয় কীভাবে এপিজে আব্দুল কালাম তার ব্যক্তিগত জীবনে ওই রুটসটা, ওই বেসটাকে পেয়েছিলেন, এবং সেটারই বর্ণনা তিনি এই গল্পটা, এই টেক্সটের মধ্যে আমাদের সামনে তুলে ধরছেন। আমরা এই পার্ট পর্যন্তই পড়বো। এই টেক্সটটা একটুখানি ডেপথে গিয়ে পড়াশোনা করার কাজ জিনিস, মানে যতটা না পড়বো তার চাইতে বেশি চিন্তা করতে হয়, কত রকমভাবে সেই কথাটাকে ব্যাখ্যা করা যায় সেটাকে নিয়ে ভাবতে হয়, এবং সেই কথাগুলোকে ভেবে চিন্তা করে আগে টেক্সটের এই পর্যায় পর্যন্ত পড়ে নাও। আগামীকাল নেক্সট পার্ট পড়ে তার ইনার মিনিং তো আমি সাইমালটেনিয়াসলি বলেই যাচ্ছি, তো পার্টিকুলার পয়েন্ট ধরে ধরে কোন কোন পার্ট থেকে প্রশ্ন আসতে পারে সেটাও তুলে ধরবো কয়েকটা, মানে এই না যে ওইগুলোই আসবে, আবার সেই সাজেশন না, কিন্তু পড়তে পুরোটাই হবে।
মনে পুরোটাই রাখতে হবে, বাট জাস্ট ফর অ্যান হেল্প, যে তোমাকে সুবিধা হবে যে এই পার্টগুলোকে খেয়াল করে পড়তে থাকা। আমরা সামনের দিন বাদ বাকি শেষ অংশটুকু পড়ব এবং টেক্সটটা শেষ হওয়ার পরে সেই অন্য আলোচনা আদার দ্যান দ্য টেক্সচুয়াল মিনিং আমরা কথা বলবো। তো টিল দেন, থ্যাংক ইউ ফর বিং উইথ মি, ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও।